আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এখন দেখা যায়? এটাকে স্লাইড ভিউতে দিছি আর কি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের আইসি ইঞ্জিন শুরু হচ্ছে। এখানে এমই 222 হবে না, এটা আমি যখন বানাইছিলাম তখন আমি ল্যাব ক্লাস নিতাম আর কি। তো এটা হচ্ছে যে 0715121 কোশ্চেন নাম্বার। আমরা হচ্ছে যে হিট ইঞ্জিনটা আপনাদের এই ডায়াগ্রামটা দেখানো হয়েছিল একদম প্রথমে যখন থার্মোডাইনামিক্স শেখানো হয়েছিল, তখন একসাথে এরকম তিনটা স্কেমেটিক ডায়াগ্রাম দেখানো হয়েছিল। একটা ছিল হচ্ছে হিট ইঞ্জিন, একটা ছিল রেফ্রিজারেটর, আর একটা ছিল হিট পাম্প। তো এখানে আমাদের দুইটা জিনিস থাকে, একটাকে আমরা সোর্স বলে থাকি, একটাকে সিঙ্ক বলে থাকি। তো সোর্সের টেম্পারেচারটা হাই হবে, সোর্সটা হচ্ছে যে এখান থেকে হিট জেনারেট হবে, এইটাকে তারপর কাজে রূপান্তর করবে ইঞ্জিন, এইটা দিয়ে গাড়ি চলবে। আর যে রিমেইনিং বা ওয়েস্ট হিট যেটা থাকবে সেটা সিঙ্কে চলে যাবে, সেটা আমাদের রেডিয়েটর বা হচ্ছে যে কুলিং সিস্টেম থাকবে, এটা পরিবেশের মধ্যে আমরা ছেড়ে দিই। তা এই ডায়াগ্রামটা ছোট্ট করে সিম্পলি ইঞ্জিনের একটা বা হিট ইঞ্জিনের একটা ওয়ার্কিং প্রিন্সিপাল আপনাদেরকে বোঝাচ্ছে একদম সিম্পলেস্ট ফর্মে। তাহলে ও নর্মালি কি করবে, যে হায়ার টেম্পারেচার জোন থেকে হিট নিয়ে সেটাকে ওয়ার্কে কনভার্ট করে রিমেইনিংটা অ্যাটমসফিয়ার বা সিঙ্কে ছেড়ে দেবে। এটা আমরা জানি না সবাই কম বেশি। জি স্যার। তো এখানে হচ্ছে আমাদের হিট ইঞ্জিনের কিছু ডেফিনেশন বা কিছু কথা লেখা আছে, এগুলো আপনারা হচ্ছে যে পড়ে নিতে পারেন। আমার মতে এগুলো অত ইম্পর্টেন্ট না, আর আমার অত ব্যাখ্যা করার ইচ্ছাও নাই, এগুলো আপনারা রিডিং পড়লেই বুঝবেন। আমাদের আইসি ইঞ্জিন, এটার ফুল ফর্ম যদি আমি ব্যাখ্যা করি, এটার নাম হচ্ছে ইন্টারনাল কম্বাসন। আরেকবার বলি, আই ফর ইন্টারনাল আর সি ফর হচ্ছে কম্বাসন। তো ইন্টারনাল মানে হচ্ছে ভেতরে, আর কম্বাসন মানে হচ্ছে যে দহন বা জ্বলানো, কিছু একটা ফুয়েল থাকবে, সেই ফুয়েলটাকে আমরা ইন্টারনালি বা কোনো কিছুর ভেতরে আমরা সেটাকে কি করব, উত্তপ্ত করে বা ওটা থেকে এনার্জি এক্সট্রাক্ট করব কিভাবে, এটাকে পোড়ায়া। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল কম্বাসন বা আইসি ইঞ্জিন। তাহলে সবকিছুরই বিপরীত কিছু থাকে, ইন্টারনাল হইলে এক্সটার্নালও আছে। তো এক্সটার্নালকে আমরা বলা হয় ইসি ইঞ্জিন। এটার মানে, এটার একটা ভালো উদাহরণ হচ্ছে স্টিম ইঞ্জিন। আমরা এটা দেখি থাকি হচ্ছে যে ওই হ্যারি পটারের মুভিতে দেখবো যে হচ্ছে যে কিছু ট্রেন চলে, ও যখন প্রথমে হগওয়ার্টসে যায় তখন ও একটা ট্রেনে করে যায়, সেই ট্রেনটার মধ্যে কয়লাটা বাইরে থেকে নিক্ষেপ করা হয় এবং আপনার চোখের সামনে কয়লাটা বার্ন হইতে থাকে। আমরা এরকম ট্রেন দেখে থাকি, অনেক ছোটবেলাতে দেখছিলাম। ওইগুলোকে বলা হয় হচ্ছে ইসি ইঞ্জিন, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। We are basically concerned about IC engine. We are not gonna focus on EC engine. আমাদের ইসি নিয়ে কাজ নাই, আইসি তে আমরা ফোকাস করব। তো একটা জিনিস ভেরি ফানি, সেটা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম টাইম যখন ক্লাসে জিজ্ঞেস করতাম যে আইসি এর ফুল ফর্ম, তখন ওরা আর কি ইচ্ছা করে জিজ্ঞেস করতাম, ওরা তখন বলতো স্যার ইন্টিগ্রেটেড সার্কিট। তো ফ্রম ইলেকট্রিক্যাল পার্সপেক্টিভ আপনাদের আইসি ওইটাই মিন করে। আর আমাদের মেকানিক্যালে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা ইন্টারনাল কম্বাসন উত্তর দিই। তো আইসি ইঞ্জিনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। এখন যে কথাটা বলবো সবাই মনে রাখবেন। আইসি ইঞ্জিনের বেসিক ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে হচ্ছে এসআই ইঞ্জিন, সিআই ইঞ্জিন। আরেকবার বলতেছি, আইসি ইঞ্জিনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা বেসিক ক্লাসিফিকেশন দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিআই। এখন অনেকে কনফিউজড হয়, আইসি
সিআই, এসআই, এগুলো কি তিনটা আলাদা আলাদা না? কি না, তিনটা আলাদা আলাদা না। আইসি এরই দুইটা ভাগে ভাগ, ইন্টারনাল কম্বাসনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এসআই ইঞ্জিন, একটা হচ্ছে সিআই ইঞ্জিন। এসআই এর ফুল ফর্মটা একটু লিখে নিই, স্পার্ক ইগনিশন। স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা এসআই ইঞ্জিন। আর সিআই এর ফুল ফর্মটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। এখন আইসি সিআই এর একটা ভালো উদাহরণ হচ্ছে পেট্রোল ইঞ্জিন, বা হচ্ছে যে স্পার্ক ইগনিশনে আমরা পেট্রোল ব্যবহার করে থাকি, বা অকটেন ব্যবহার করে থাকি, বা গ্যাসোলিন ব্যবহার করে থাকি। আর সিআই যে ইঞ্জিনটা আছে কম্প্রেশন ইগনিশন, এখানে আমরা ডিজেল ব্যবহার করে থাকি। গাড়িতে আমরা ডিজেল ব্যবহার করে, আর হুন্ডাতে অকটেন বা পেট্রোল বা গ্যাসোলিন ব্যবহার করে থাকি। এই কারণে আমরা হুন্ডাতে বেশি এই কথাটা শুনবো, স্পার্ক প্লাগ নষ্ট হয়েছে, স্পার্ক প্লাগটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, ঠান্ডা হয়েছে, ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। যাদের বাইক আছে তারা এটা শুনে থাকবে। আপনি নর্মালি তো বাইকের মধ্যে ডিজেল ভরেন না, আপনি বাইকের মধ্যে কি ভরেন? পেট্রোল বা অকটেন ভরেন, তাই না? জি স্যার। স্যার ওইটাই আর কি, যে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে আইসি ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তো এখানে এক্সটার্নালের নিচের দিকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমরা সামনের দিকে মুভ করি। এখানে কিছু ট্রান্সপোর্টেশন। সো আইসি ইঞ্জিন মূলত হচ্ছে যে অটোমোবাইল সেকশনে ডমিনেট করে। আমাদের প্রথমে আমি আমার স্যারের থেকে শুনছি, রেফারেন্সটা ওনার থেকেই দিচ্ছি, যে বর্তমানে আর কি আমরা যদি বলি যে কত পার্সেন্ট আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি, যে সোর্স যে এনার্জিটা প্রডিউস করে তার 30% শুধু ওয়ার্কে কনভার্ট হয়, বাকি 70% হচ্ছে পরিবেশে চলে যায়। এখন এই কথাটাও একদম পুরোপুরি সত্যি না, 70% পরিবেশে যায় না, 35% পরিবেশে যায়। তাহলে স্যার বাকি 35% কই যায়? মানে 100-র মধ্যে 30 যায় হচ্ছে কাজে রূপান্তর হয়, 35 হচ্ছে পরিবেশে চলে যায়। তাহলে বাকি 35 কই যায়? বাকি 35টা যেই আমাদের পার্টস গুলো আছে, যে রেডিয়েটর আছে, তারপর হচ্ছে যে অয়েল ট্যাঙ্ক আছে, ক্যাটালিটিক কনভার্টার আছে, তারপর অন্যান্য আনুষঙ্গিক যা আছে, ডিফারেন্সিয়াল আছে, এই ইকুইপমেন্টস গুলো বাকি 35% হিট অ্যাবজর্ব করে রাখে। এই হইলো টোটাল 100%। তো এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ছাড়াও আমাদের ইঞ্জিন কাজে লাগে হচ্ছে যে অনেক সময় ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিন যেগুলো আছে, যে আমরা এগুলো নর্মালি সাব সাব পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ করে। ধরেন কোনো একটা জায়গাতে কোনো একটা দুর্যোগের কারণে বা কোনো একটা দুর্ঘটনার কারণে ওই পাওয়ার প্ল্যান্টটা শাটডাউন হয়েছে, তখন ব্যাকআপ হিসেবে ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হয়। তো ওইখানেও ইঞ্জিনের ব্যবহার আছে। তো মোস্টলি ইন জেনারেল সেন্সে আমাদের অটোমোবাইল সেকশনে ইঞ্জিনের প্রচুর ব্যবহার আছে। আমার স্যার ওই যে বললাম, উনি বলছে যে হচ্ছে কিছু কিছু জেট বিমান আছে যেগুলো আর কি হচ্ছে যে জার্মান টেকনোলজি, ওইগুলোতে ইফিসিয়েন্সি 70% হয়, যে ওইখানে 70% কাজে রূপান্তর হয়। মানে ওরা জার্মানরা এত বেশি টেকনোলজির দিক থেকে সমৃদ্ধ হয়েছে। মুভিং অন, আর নিচে যেটা দেখতেছি একদম নিচের দিকের 4টা ছবির মধ্যে বা 5টা ছবির মধ্যে নিচের দিকের বাম পাশে যেটা আছে এটাকে জেট ইঞ্জিন বলে। আপনারা জেট ইঞ্জিন আশা করি দেখছেন, না দেখলে মিলিটারি মিউজিয়ামে যাবেন, যেটা হচ্ছে ওই বিজয় সরণির ওইখানে আছে, তার 3তলা বা 4তলা যাবেন, আই গেস মানে 4তলা। ওইখানে বাংলাদেশ এয়ারফোর্সের কিছু ইকুইপমেন্টস রাখা আছে, ওইখানে আপনি জেট ইঞ্জিন দেখতে পারবেন। দেখে অনেক কমপ্লেক্স মনে হবে, আসলেও কমপ্লেক্স, বাট মজা পাবেন দেখে। গেছিলেন মিলিটারি মিউজিয়ামে কেউ? স্যার গিয়েছিলাম, দেখেছি। আচ্ছা, মানে প্রথম প্রথম আর কি অনেক হাইপ ছিল, মানুষের অনেক ভিড় টির ছিল। তা আমরা প্রথমে গেছি, ভালো লাগতো, মানে ভিতরে খারাপ লাগতো না, ভালোই লাগতো। আচ্ছা, এই যে এখানে একটা বেসিক একটা গাড়ির যে ফ্রন্টটা থাকে সেটা আর কি খুলে আপনাদেরকে দেখানো হচ্ছে কি কি আছে না আছে। ইঞ্জিন, এখানে কিছু টার্বো চার্জার আছে, সুপার চার্জার আছে। তো নর্মালি আপনাদেরকে আর কি এগুলো শেখানো হবে না, এগুলো আমাদেরকেও শেখানো হয় না হাতে কলমে। হ্যাঁ, কিছু জিনিস শেখানো হয়েছে আমাদের গাড়ি টাড়ি থেকে, বাট আপনাদের অত ডিপে যাওয়া লাগবে না, জাস্ট আপনারা থিওরিটা দেখবেন আর আমাদের ওই ফ্যাসিলিটিস অনেক শেখানো।
এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে জেট টারবাইন, মানে পাওয়ার প্ল্যান্টের মধ্যে যে ইঞ্জিনের ব্যবহার আছে সেটা বোঝানো হয়েছে। এটা হচ্ছে যে স্টিম ইঞ্জিন, যেটাকে ইসি ইঞ্জিন বলছিলাম, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এখানে অনেকগুলা ক্লাসিফিকেশন দেওয়া আছে, এগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট না দেখে আমি আপনাদেরকে ওরকম ইলাবোরেটলি এক্সপ্লেন করতেছি না। আমার আসলে মেইনলি ফোকাস যেখানে দেওয়া লাগবে আমি ওইখানে গিয়ে বেশি ফোকাস করবো। আচ্ছা, ক্লাসিফিকেশনে আসি। তা অ্যাকর্ডিং টু দ্য 1 নম্বর ক্লাসিফিকেশনে বলছে যে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ফুয়েল, কি ধরনের ফুয়েল ব্যবহার করব তার উপর ভিত্তি করে ইঞ্জিনকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পেট্রোল ব্যবহার করলে পেট্রোল ইঞ্জিন, ডিজেল ব্যবহার করলে ডিজেল ইঞ্জিন, গ্যাস ব্যবহার করলে গ্যাস ইঞ্জিন। 2 নম্বর অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ ইগনিশন অফ ফুয়েল, আমি এটার কথাই বলতেছিলাম। যদি সেটা স্পার্ক তৈরি করে তাহলে সেটাকে বলবো হচ্ছে এসআই ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন। যদি সেটা কম্প্রেশনের মাধ্যমে ইগনিশন তৈরি করে তাহলে এটাকে বলবো সিআই ইঞ্জিন। তো এসআই ইঞ্জিনের আবার একটা উদাহরণ হচ্ছে পেট্রোল ইঞ্জিন, মানে একটা ক্লাসিফিকেশন আরেকটা ক্লাসিফিকেশনের সাথে লিঙ্ক, ওটা মনে রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে হটস্পট ইগনিশন ইঞ্জিন, এটা আপনাদের না পড়লেও চলবে। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ স্ট্রোক, আপনারা 4 স্ট্রোক ইঞ্জিন, 2 স্ট্রোক ইঞ্জিন, 6 স্ট্রোক, V8 এরকম শুনবেন, বা V12। ল্যান্ড ক্রুজার প্রাডো আমরা সবাই দেখছি না, যে বিস্টের মতো। কিছুদিন আগে সাকিব আল হাসান 6 কোটি টাকা দিয়ে ল্যান্ড ক্রুজার প্রাডো ZX কিনছো ইলেকশনের সময় প্রচারণা চালানোর জন্য, দেখছিলেন? নেভি ব্লু কালারের একটা। জি স্যার। মানে এগুলা আমি আর কি খবর রাখি যে কে কোন গাড়ি কিনছে না কিনছে আর কি। মানে আমার কাজই হচ্ছে এগুলা দেখা। আমার যেরকম আমি সারাদিন বসে বসে গাড়ির ভিডিওস দেখি, যে BMW কোন গাড়ি লঞ্চ করছে, অডি কি টেকনোলজিস নিয়ে আসছে, বা হচ্ছে যে আমার ফেভারিট কার হচ্ছে মাস্ট্যাং। আপনারা সবাই শুনে থাকবেন মাস্ট্যাং এর নাম। জি স্যার। মাস্ট্যাং খুব সুন্দর আর কি। আমি বাংলাদেশে মনে হয় ফেসবুকে দেখছি যে গুলশানে মাস্ট্যাং আছে, রাতের বেলা ওনারা বের করে। নর্মালি এগুলো এইসব ফ্যান্সি কার গুলো হচ্ছে যে বাংলাদেশের রাস্তায় চলে না, এগুলো হচ্ছে যে ইয়ে করা হয়, মানে রাতের বেলায় যারা বড় লোক থাকে তারা আর কি বের করে আর কি। আর আপনারা রোলস রয়েসের নাম তো শুনবেনই, শুনছেন না? আচ্ছা, যাই হোক। 4 স্ট্রোক ইঞ্জিন, 2 স্ট্রোক ইঞ্জিন। সো এটা 3 নম্বরের নাম্বার অফ স্ট্রোকের উপর ভিত্তি করে বলছে, বাট এখানে আরো অনেক স্ট্রোকও আছে। 6 স্ট্রোক আছে, ইনলাইন 6 স্ট্রোক, ভি লাইন 6 স্ট্রোক, তারপর V8 আছে, অনেকগুলো আছে। V8 মানে হচ্ছে, আর ইনলাইনটা যেটা দুটা ডিফারেন্ট। আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হবে ইনলাইন। ভি শেপটা আপনাদেরকে গুগল থেকে কোনো একটা সময় দেখাবো, যদি পারে আজকেই দেখাবো। অ্যাকর্ডিং টু দ্য সাইকেল অফ অপারেশন, অটো সাইকেল যেটা বেসিক্যালি পেট্রোল, ডিজেল সাইকেল, ডুয়েল কম্বাসন ইঞ্জিন সাইকেল, নান অফ আওয়ার বিজনেস, আমরা মুভিং অন। অ্যাকর্ডিং টু দ্য স্পিড অফ দ্য ইঞ্জিন, স্লো স্পিড ইঞ্জিন, মিডিয়াম স্পিড ইঞ্জিন, আর একটা হচ্ছে হাই স্পিড ইঞ্জিন। তো 2 ভাবে আছে, মানে 3 ভাবে ভাগ করা যায়, আমাদের এটা নিয়ে কনসার্ন না। এখানে অনেকগুলো আছে ক্লাসিফিকেশন, 1 বাই 1 করে বলা যাবে না, অনেক টাইম যাবে গা। আমাদের সামনের দিকে আমরা আগাই। এটা হচ্ছে যে একটা ইঞ্জিনের পিস্টন খুলছে, পিস্টনের মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে, যদি আমি ফিজিক্যালি দেখাইতে পারতাম বেশ ভালো হইতো, বাট এরকম কোনো সুযোগ নাই। তো আমাদের একটা সিলিন্ডার থাকে, আমি নর্মালি বলি একটা সিলিন্ডারে থাকে, সিলিন্ডারের ভিতর একটা প্লাঞ্জার বা পিস্টন থাকে, যারা গতকালকে রিসিপ্রোকেটিং পাম্প দেখছিলেন ওরকমটাই সেম। তো এখানে আমাদের একদম কানেক্টিং রড থাকে, কানেক্টিং রডটা গিয়া ক্র্যাঙ্কের সাথে লাগানো থাকে। ক্র্যাঙ্কটা আপ ডাউন করলে আমাদের পিস্টনটা উপরে নিচে সিলিন্ডারের ভিতরে উঠতে থাকে। তো একবার নিচের দিকে যায়, একবার উপরের দিকে যায়। আমরা কি করি, ওই যে সিরিজ যেটা করে আর কি, নিচের দিকে গেলে সে পানিগুলোকে শুষে নিয়ে আসে, আর উপরের দিকে গুলো উপরে গেলে তখন সে কি করবে, পানিগুলোকে দূরে ছিটকা ফেলে দেয়, তাই না? নর্মাল একটা সিরিজের কথা চিন্তা করেন, সবাই করোনা ভ্যাকসিন দিচ্ছেন না, তারা তো সিরিজ চেনার কথা। জি স্যার, নিছি। জি স্যার, দিছি। সিরিজ তো সবাই কম বেশি চিনেন, বিশেষ করে ছাত্ররা চিনবেন আর কি, ওরা তো ছোটবেলাতে এগুলো নিয়ে খেলছেন প্রচুর আশা করি। তো ওই যে সিরিজের মধ্যে ওটাকে একটা ভেতরে যে কালো টুপিওয়ালা যেটা আছে, যেটাকে আপনি টান দেন,
টান দিলে ভেতরে ফ্লুইড বা পানিটা ঢুকে, সেটাকে আমরা পিস্টনের সাথে চিন্তা করি। তাহলে পিস্টন যখন নিচের দিকে যায় তখন পানিটা ঢুকে, তারপর পিস্টনকে যখন আপনি আবার পুশ করেন তখন পানিটা আবার বের হয়ে যায়। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ইঞ্জিনের মধ্যেও কাজ করে। আমরা একটু পরে হচ্ছে যে একটা অ্যানিমেশন দেখে ওখান থেকে ওয়ার্কিং প্রিন্সিপালটা ব্যাখ্যা করতে পারবো। তো এগুলো হচ্ছে মেইন কম্পোনেন্টস। এর মাঝখান দিয়ে কিছু গ্যাসকেটস থাকে, কিছু রাবার থাকে, কিছু সিলার থাকে, দুইটা ভালভ থাকে, এক একটা সিলিন্ডারে দুইটা করে ভালভ থাকে। ইনটেক ভালভ থাকে, এক্সস্ট ভালভ থাকে। ইনটেক মানে হচ্ছে সে গ্রহণ করবে। কি গ্রহণ করবে? ভাইয়া ফুয়েল গ্রহণ করবে। যে পেট্রোলটা আপনি ট্যাঙ্কির মধ্যে, সে পেট্রোলটাকে সে কি করবে, ইনটেক ভালভ দিয়ে, একটা ভালভ আছে, সেই ভালভ দিয়ে সে কি করবে, ওই পেট্রোল বা ফুয়েলটাকে হচ্ছে যে সিলিন্ডারের ভেতরে নিবে, সেটাকে ও বার্ন করবে। বার্ন করার পরে সেটা থেকে এনার্জি নিবে। এনার্জি নিয়ে যে কালো ধোঁয়াটা থাকবে সেটা এক্সস্ট। এক্সস্ট মানে হচ্ছে বের করে দেওয়ার পথটা, সেখান দিয়ে সে এক্সস্টে বের করে দিবে। আর যে এনার্জিটা সে ওই ফুয়েল থেকে পাইছে, ফুয়েল থেকে তো নর্মালি আমরা এনার্জি পাই। আমি ফুয়েল চ্যাপ্টারটা যখন পড়াইছিলাম, ক্যালোরিফিক ভ্যালু শিখাইছিলাম। এটার মানে হচ্ছে 1 কেজি ফুয়েলকে বার্ন করলে কি পরিমাণ আপনি হিট এনার্জি পাবেন। তো হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে তারপরে গাড়িটাকে সামনের দিকে আগাইতে থাকে। তো 30% কাজ হয়, বাকি 35% ইঞ্জিন গরম হয়ে যায়, আর বাকি 35% পরিবেশে রেডিয়েটরের মাধ্যমে ছড়ায় দেয়। সবাই কি বুঝছেন এ পর্যন্ত? জি স্যার। নিচের দিকে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট থাকে। ক্র্যাঙ্কশ্যাফটটা কিরকম? এটা অনেকটা হচ্ছে যে সাইকেলের যে প্যাডেল মারি না, প্যাডেলের পাশে যে বড় ক্র্যাঙ্কটা থাকে বা কাটা কাটা যেটা থাকবে সেটাকে আমরা মূলত ক্র্যাঙ্ক বলে। গাড়ির ক্র্যাঙ্কটা একটু ডিফারেন্ট হবে আর কি, অটোমোবাইলের ক্র্যাঙ্কটা একটু ডিফারেন্ট হবে। এখানের মধ্যে সবচেয়ে লক্ষ্য করার ব্যাপারটা হচ্ছে স্পার্ক প্লাগ। একদম মাথার উপরে দেখেন, এই যে এইখানটাতে আমাদের স্পার্ক প্লাগ আছে। তো স্পার্ক প্লাগ একটা হচ্ছে যে ডিফারেন্সিয়েটর। ও ডিফারেন্সিয়েট করে যে ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না, পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে। এটা মনে রাখতে হবে, এটা একদম বেসিক কোশ্চেন যে ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না, পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে। তাহলে এটা কেন থাকে, কি কারণে থাকে, আমরা একটু পরে বুঝবো। জাস্ট মনে রাখতে হবে যে হচ্ছে আমাদের এটাতে নাই। আচ্ছা, সেম চিত্র দেওয়া আছে। এই চিত্রটা আর কি কখনো আমি দেই নাই স্টুডেন্টদেরকে আঁকতে। তো যদি আপনাদের মন চায় আপনারা আঁকতে পারেন, না চাইলে নাই আর কি। মানে আমি নর্মালি দেই না এরকম চিত্র, এটা বেশ কমপ্লেক্স আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এটা একটা হচ্ছে যে এক্সপ্লোডেড ভিউ, একদম পুরো ইঞ্জিনটাকে পার্ট বাই পার্ট আলাদা করার পরে তারপর হচ্ছে যে আমরা এই ইয়াটা পাই, কি জানি বলে, হচ্ছে যে ইয়াটা পাই। আমার এটা গুগল থেকে নেওয়া, সবাই এখানে দেখলেই বুঝতে পারবেন। আমার কনসার্ন হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? সমস্যা হচ্ছে অ্যানিমেশনটা চলতেছে না। জি স্যার, ফোনে চলে না, ফোনে চলে না দেখছি। না, আমি একটু চেষ্টা করে দেখি। স্যার ফোনে চলবে না গেস। আচ্ছা, তাহলে আমি গুগল থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে?
আপনারা কি দেখতে পাচ্ছেন এই ছবিটা? জি স্যার। জি স্যার। তো এটা হচ্ছে যে একদম আমরা এখান থেকে এক এক করে এক্সপ্লেন করব, তাহলে আমাদের আইসি ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝা হয়ে যাবে। এখানে পিস্টন 4টা, সিলিন্ডার 4টা, তাহলে আমাদের এটা আমরা 4 স্ট্রোক ইঞ্জিন শিখতেছি, ঠিক আছে? তো 4 স্ট্রোক কোন ধরনের ইঞ্জিন যদি বলেন স্যার, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। কেন? কারণ ওই যে দেখেন উপরে প্রত্যেকটা সিলিন্ডারের উপরে একটা করে স্পার্ক প্লাগ বসানো আছে, তাহলে স্পার্ক প্লাগ দেখলে আমরা বুঝে যাব যে এটা আসলে হচ্ছে এটা আইসি পেট্রোল ইঞ্জিন। তা আমরা পেট্রোল শিখতেছি, 4 স্ট্রোক শিখতেছি। এখন একটা সবার মিসকনসেপশন থাকে, আচ্ছা 4টা স্ট্রোকের নাম বলে নি। যদি আপনারা 4টা স্ট্রোক বলেন তাহলে হচ্ছে যে অনেকে উল্টা পাল্টা বলে, নর্মালি শুনেন। প্রথমে হচ্ছে যে ইনটেক স্ট্রোক বা সাকশন, সিরিজ থেকে পেছনের দিকে টানা হয়, মানে পিস্টনটা তখন নিচের দিকে চলে যাবে। নিচের দিকে একদম বটম পর্যন্ত, যে জায়গাটা পর্যন্ত পিস্টনটা যেতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে বিডিসি। সেটাকে কি বলি? বিডিসি, বটম ডেড সেন্টার। আর সেটাকে যদি হচ্ছে যে এরপরে সাকশন পর্যন্ত আসছে, তখন আপনাদের ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা ঢুকবে থ্রটল ভালভ দিয়ে। ঢোকার পরে আমরা কি করব, পিস্টনটা উপরের দিকে যাওয়া শুরু করবে। কেন যায় এটা একটু পরে এক্সপ্লেন করি। পিস্টনটা উপরের দিকে যাবে, তখন ভেতরে যে ফুয়েলটা আছে সেটাকে সে কম্প্রেসড করতে করতে যাবে। কম্প্রেসড করে 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 তারপরে সে কি করবে, একদম উপর পর্যন্ত নিয়ে যাবে। তাহলে তখন আমাদের দুইটা ভালভই বন্ধ থাকবে, ইনটেক ভালভও বন্ধ, এক্সস্ট ভালভও বন্ধ। আপনারা প্রথম সিলিন্ডারটার দিকে তাকান। প্রথম সিলিন্ডারটা দেখবেন যে উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে। দেখেন প্রথম সিলিন্ডারটা যখন নীল কালার ধারণ করে তখন দেখবেন যে নীল কালারের ভালভটা খুলে গেছে। এখানে দুইটা ভালভ আছে, একটা হচ্ছে নীল কালার, একটা হচ্ছে লাল কালার। তো নীল কালারটা হচ্ছে আমাদের ইনটেক ভালভ বা সাকশন ভালভ, আর লাল কালারটা হচ্ছে এক্সস্ট ভালভ। তো ঘটনা শুরু হয় হচ্ছে নীল কালার ভালভ দিয়ে, এবং সিলিন্ডারের ভিতরে নীল কালার যখন হয়ে যায় তখন, তাহলে নীল কালার যখন হচ্ছে তখন দেখবেন পিস্টনটা নিচের দিকে নেমে গেছে, মানে ও তখন সাকশন স্ট্রোক করতেছে। সাকশন স্ট্রোকেও কি করে, ও নিচের দিকে নামে। নিচের দিকে নামার ফলে হচ্ছে তখন নীল কালার ভালভটা খুলে যায় বা ইনটেক ভালভটা খুলে যায়। তখন আমাদের ফুয়েল যেটা আছে সেটা কি করবে, সিলিন্ডারের ভেতরে আসবে। তারপরেও নিচের দিকে থেকে এবার উপরের দিকে যাওয়া শুরু করবে। উপরের দিকে যখন ও যেতে থাকে তখন সেই এই যে ফুয়েলটা আছে সেটাকে কম্প্রেসড করতে করতে আগায়। কম্প্রেসড করবে কখন, যদি কোনো জায়গায় ধরে লিক থাকে সে কি করবে, কম্প্রেস করতে পারবে না, লিক দিয়ে সেটা বের হয়ে যাবে। এই কারণে তখন সবকিছুকে সিল করা হয়, ভালভ দুইটাকেও বন্ধ রাখা হয়। ভালভ দুইটাকে বন্ধ রেখে যখন দেখবেন নীলের পরের ধাপটা দেখেন, নীলের পরে পিস্টনটা উপরে যাচ্ছে যখন, তখন দেখবেন দুইটা ভালভই বন্ধ আছে। এরপরে নীলের উপরে যখন, নীল থেকে যখন আস্তে আস্তে সে উপরের দিকে যায় দেখবেন ঠাস করে আগুন জ্বলে। আগুন জ্বলার পরে সে আবার কি করে, নিচের দিকে নেমে আসে। নিচের দিকে নেমে এসে তারপরে কি করবে, ঝিরঝির ঝিরঝির তৈরি হয়, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কালো ধোঁয়া। এই কালো ধোঁয়াটাকে আবার বের করে দিতে হবে। এরপরে দেখবেন কালো ধোঁয়াটা যখন হয় তারপর পিস্টনটা আবার কি করে, উপরের দিকে যাওয়া শুরু করে। তখন দেখবেন ভেতরে কালো ধোঁয়া আছে, আর লাল কালার ভালভটা এখন খুলে গেছে। লাল কালার ভালভ দিয়ে পরে কালো ধোঁয়াটা পরিবেশের মধ্যে বের হয়ে যায়। তাহলে একসাথে 4টা ঘটছে। সাকশন, প্রথমে পিস্টনটা বিডিসিতে নামছে, তখন ইনটেক ভালভ খুলে গেছে, নীল কালার যে পদার্থটা দেখাচ্ছে এখানে সেটা হচ্ছে ফুয়েল ঢুকছে। এরপরে শুরু হয় কম্প্রেশন স্ট্রোক। এই কম্প্রেশন স্ট্রোকটা হচ্ছে কম্প্রেস করবে, পিস্টনটা উপরের দিকে যাবে, তখন দুইটা ভালভই বন্ধ থাকবে। কম্প্রেসড করলে কি হয়, এই যে ফুয়েলটা আছে সেটার মাঝে অণুগুলো অতি ক্ষুদ্র জায়গাতে চলাচল শুরু করে, তার মাঝে গতিশক্তি বেড়ে যায়, এনার্জি বেড়ে যায়। তখন এই হাই এনার্জিটাতে আমি যদি স্পার্ক প্লাগ দিয়ে আগুন ধরায় দিই, দেখবেন যে নীল কালারের পরে যখন একদম পিস্টন উপরে চলে গেছে তখনই আগুনটা ধরে। মানে সে এখন অতিরিক্ত শক্তি সম্পন্ন একটা ফুয়েল, যা স্পার্ক প্লাগ দিয়ে একটা স্পার্ক তৈরি করে দিলেই আমার পুরোটা এনার্জিতে কনভার্ট হবে, মানে পুরো ফুয়েলটা জ্বলে যাবে তৎক্ষণাৎ।
জ্বলে গিয়ে তারপর এনার্জিটা তখন কি করবে, পিস্টনের উপরে রিলিজ করবে। তাহলে এখানে একটা জিনিস দেখার বিষয় যে প্রথমে পিস্টন কি করছিল, নিজে ফুয়েলটাকে কম্প্রেস করছিল, মানে পিস্টন ফুয়েলের উপর কাজ করছে। যখন ফুয়েল জ্বলে গেছে তখন ফুয়েল অতিরিক্ত এনার্জি নিয়ে এবার পিস্টনকে নিচের দিকে ধাক্কা দিয়ে পিস্টনের উপরে কাজ করছে। এই যে ফুয়েল থেকে আমরা এনার্জি পেলাম পিস্টনের মাধ্যমে। এরপরে কি করছে যে পিস্টনটা ফুয়েলটা আস্তে আস্তে এক্সপান্ড করছে, এই কারণে কম্প্রেশন স্ট্রোকের পরবর্তী ধাপ হচ্ছে এক্সপানশন স্ট্রোক। এক্সপানশন স্ট্রোকের আরেকটা নাম হচ্ছে ওয়ার্কিং স্ট্রোক। কারণ এই এক্সপানশন স্ট্রোকে যখন ফুয়েলটাকে বার্ন করা হয়, আমরা যে এনার্জিটা পাই সেই এনার্জিটাকে কাজে লাগায় আমরা গাড়িকে চলাই, এই কারণে এক্সপানশন স্ট্রোকের আরেক নাম ওয়ার্কিং স্ট্রোক। এই ওয়ার্কিং স্ট্রোকটা থেকে তারপরে যখন ভেতরে কালো ধোঁয়াগুলো আস্তে আস্তে পুরো সিলিন্ডার ছড়ায় গেছে, এখন পিস্টন কি করবে, আবার উপরের দিকে আসবে। পিস্টনটা যখন উপরের দিকে আসবে তখন দেখবেন যে হচ্ছে যে লাল কালার যে ভালভটা আছে সেটা খুলে যায়, সেই পথ দিয়ে কালো ধোঁয়াটা বের হয়ে যায়। এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন এই চারটা ঘটনা, প্রথম সিলিন্ডারও চারটা ঘটনা ঘটবে, চারটা স্ট্রোকই হবে, দ্বিতীয় সিলিন্ডারেও হবে, তৃতীয় সিলিন্ডারেও হবে, চতুর্থ সিলিন্ডার নাকি শুধু প্রথম সিলিন্ডারে সাকশন, দ্বিতীয় সিলিন্ডারে কম্প্রেশন, তৃতীয় সিলিন্ডারে এটা হয় এমন না। পুরো চারটা সিলিন্ডারে চারটা জিনিস ক্রমান্বয়ে হইতে থাকে। ধরেন প্রথম সিলিন্ডারে যদি সাকশন হয়, দ্বিতীয় সিলিন্ডারে দেখা যাবে ও একটা ধাপ আগায়া থাকবে, কম্প্রেশন। তৃতীয় সিলিন্ডারে তখন ওয়ার্কিং, 4 নম্বর স্ট্রোকটাতে এক্সস্ট। তাহলে দেখেন কখনো না কখনো কোনো না কোনো মুহূর্তে আমি কাজ পাইতেই থাকবো। প্রথম ধাপে 3 নম্বর সিলিন্ডার থেকে পাবো, দ্বিতীয় ধাপে আমি 2 নম্বর সিলিন্ডার থেকে পাবো, মানে আপনার কখনো কাজ না পাওয়া থেমে থাকবে না। নাহলে দেখা যেত গাড়ি একটু চলতো আবার থেমে আসে আবার চলতো, কারণ 3টা স্ট্রোক পরে একটা স্ট্রোক ওয়ার্কিং আসে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস আরেকটা বোঝার আছে। স্যার পিস্টন আবার উপরে কিভাবে আসে? নর্মাল সেন্সে চিন্তা করেন, যখন আপনি সাইকেলে প্যাডেল দেন, প্যাডেল দেওয়ার পর আপনি যখন প্যাডেল বন্ধ করে দেন, সাইকেল কি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় নাকি কিছু দূর চলে? 1-2 সেকেন্ড চলে স্যার। হ্যাঁ, 1-2 সেকেন্ড চলে আর কি। তো যেটা হয় যে সাইকেলের মধ্যে একটা থাকে, সিস্টেম থাকে, যেটাকে আমরা ফ্লাই হুইল বলে থাকি। তো এই ফ্লাই হুইলটা হচ্ছে যে এই এনার্জিকে স্টোর করে। আপনারা ক্যাপাসিটর যেরকম ভাবে ইউজ করেন, ক্যাপাসিটরের কাজ হচ্ছে ওই যে চার্জ কালেক্ট করে রাখা, পরবর্তীতে প্রয়োজন হলে তখনও সাপ্লাই দেয়। আমাদের মেকানিক্যালে আমরা মেকানিক্যালের ক্যাপাসিটরটা হচ্ছে ফ্লাই হুইল। তো গাড়ির মধ্যে এরকম ফ্লাই হুইল থাকে। আপনারা একদম বাম পাশের কর্নারে যে কালো কালার একটা ছোট্ট ফোঁটাওয়ালা একটা দেখবেন জিনিস ঘুরতেছে, বড়, বেশ বড়, এটা হচ্ছে আমাদের সেই ফ্লাই হুইল। ও কি করে, ইঞ্জিন তো অনেক বেশি পরিমাণে এনার্জি প্রডিউস করে, তখন কিছু এনার্জিকে হচ্ছে যে ইঞ্জিনে দিয়ে দেয়, মানে কাজ করতে ব্যয় করে, বাকি এনার্জিটা এই ফ্লাই হুইলে স্টোর থাকে। তাহলে এই স্টোরড এনার্জি দিয়েও কি করবে, ও স্টোরড এনার্জি ওই পিস্টনটাকে আবার উপরের দিকে ধাক্কা দিতে হয়, যে কম্প্রেশনে উপরের দিকে ধাক্কা দেয়, আবার এক্সস্ট উপরের দিকে ধাক্কা দিয়ে কালো ধোঁয়া বের করে, ওই পরবর্তী ওইগুলোতে সেই শক্তিটা এই ফ্লাই হুইল থেকে আসে। সবাই কি বুঝছেন? তাহলে পিস্টন উপরে যাওয়ার সিস্টেমও করে ফেলছি, পিস্টন নিচে তো নামে হচ্ছে ফুয়েল বার্ন হইলে শেষ। এটা আমাদের পুরোটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন এখানে বেসিক সায়েন্সে আসি বা পরীক্ষার প্রশ্নে আসি। পরীক্ষাতে আপনাদের কিরকম ভাবে প্রশ্ন আসবে? সবাই কি শুনতেছেন? একটু প্রশ্নটা লিখে নেন, যে মানে প্রশ্নটা এরকম হবে, ওয়াই বা এক্সপ্লেন হোয়াই দ্য in suction stroke why the fuel goes inside the piston বা সিলিন্ডার। এটা হয় হচ্ছে যে প্রশ্ন। স্যার একবার বলবেন? একবার বলি যে why in suction stroke why fuel goes inside the piston বা সিলিন্ডার। আরেকবার why in suction stroke why fuel goes inside the cylinder। এটার উত্তরটা আমি আপনাদেরকে বলি এখন, যেটা আর কি স্লাইডে নাই। এগুলো হচ্ছে যে ইন বিটুইন পয়েন্ট এবং এগুলোই বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং। জিনিসটা হচ্ছে
যখন আমাদের পিস্টনটা নিচের দিকে নামে তখনই তো সাকশন হয়। আপনার যদি এটা চিন্তা করতে সমস্যা হয় তাহলে আপনি সিরিজের কথা চিন্তা করেন। সিরিজে আপনি যখন ফ্লুইডটা নেন আপনি কি করেন, পিস্টনটাকে টান দেন, তখন কি করে ফ্লুইডটা ভেতরে ঢুকে। এটা রিজন হচ্ছে আপনি যখন মানে ফ্লুইড সিরিজটাকে টান দেন আপনি পুরো সিরিজের জায়গাটার ভেতরে যে জায়গাটা আছে সেটাকে বায়ু শূন্য করেন। তার মানে সেখানে লো প্রেসার জোন ক্রিয়েট হয়। এই কারণে বাইরে যে ফ্লুইডটা থাকে সেটা থাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারে। তখন ফ্লুইডটা কি করবে, বাহিরের প্রেসার যেহেতু বেশি, সিলিন্ডারের ভেতরে যেহেতু প্রেসার কম, তখন কি করবে ফ্লুইডটা সিলিন্ডারের ভেতরে ঢুকে যায়। সেম প্রিন্সিপাল এখানে কাজ করে। যখন সাকশন স্ট্রোক শুরু হয় পিস্টনটা উঁচু থেকে নিচুতে নামে, বিডিসিতে নামে, তখন সে কি করে ভিতরের বায়ু শূন্য করে ফেলে বা সিলিন্ডারের ভেতরে লো প্রেসার ক্রিয়েট করে। এই কারণে আমাদের যে এয়ার যে ফুয়েলটা আছে সে ফুয়েলটা তখন কি হয় যে আমাদের ট্যাঙ্কি থেকে ভেতরে ঢুকে সিলিন্ডারের ভেতরে চলে আসে লো প্রেসারের কারণে। সবাই কি বুঝছেন এটার উত্তরটা কি হবে? কেন আসে? মোটামুটি লো প্রেসারের কারণে আসে। লো প্রেসারটা কে করে? পিস্টন করে। কিভাবে করে? টিডিসি থেকে। টিডিসি কে বলা হয় টপ ডেড সেন্টার, মানে একদম উপরে আছে, টপ মানে উপরে। যখন টিডিসি থেকে বিডিসিতে আসে বা টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে আসে তখন সাকশন স্ট্রোক শুরু হয়, পিস্টন নিচের দিকে নামে, সিলিন্ডারের ভিতরে লো প্রেসার ক্রিয়েট করে, ইনটেক ভালভ খোলা থাকে, হাই প্রেসারে ট্যাঙ্কির মধ্যে ফুয়েল থাকে, সে লো প্রেসার দেখে সিলিন্ডারের ভেতরে ইনটেক ভালভ দিয়ে প্রবেশ করে। এটাই হচ্ছে উত্তরটা। স্টেপ বাই স্টেপ আপনারা মনে করতে পারবেন। আমি কি বুঝিতে পারছি এটা? কোশ্চেনটা মানে প্রথমে যে কিওয়ার্ড কোশ্চেনটা হচ্ছে যে ওয়াই, কেন কেন আমাদের হচ্ছে ফুয়েলটা সাকশন স্ট্রোকে সিলিন্ডারের ভেতরে আসে, কেন আসবে? সিলিন্ডারের ভিতরে লো প্রেসার তৈরি করবে, এটা বলে দিলেই হয়। কিন্তু লো প্রেসারটা কিভাবে তৈরি করে? পিস্টন উপর থেকে যখন নিচে নামে তখন লো প্রেসারটা তৈরি হয়। আচ্ছা, লো প্রেসার তৈরি হলে ইনটেক ভালভ খোলা থাকবে নাকি বন্ধ থাকবে সেটা বলে দিতে হবে। যে খোলা থাকে তখন ফুয়েল ট্যাঙ্কে কিরকম প্রেসার থাকে? হাই প্রেসার থাকে, সিলিন্ডারে লো প্রেসার থাকে, তাই ফুয়েলটা কি করবে, ট্যাঙ্কি থেকে কোথায় চলে আসবে? সিলিন্ডারের ভিতর চলে আসবে। এটাই বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন এখানে আরো একটু প্রশ্ন হচ্ছে যে আর একটু ডিপে ঢুকি। ডিপে হচ্ছে যে আপনারা তো অনেক সময় যে পা দিয়ে দেখবেন যে বাইকে যারা আছে পা দিয়ে হচ্ছে যে চেঞ্জ করে কিছু একটা, খেয়াল করছিলেন? থ্রটল ভালভটা আর কি, গিয়ার। এটা হ্যাঁ এটা আর কি হচ্ছে যে গিয়ার চেঞ্জ করে বা হচ্ছে যে কিছু একটা করে। তো এখানে একটা ভালভ থাকে থ্রটল ভালভ। এই থ্রটল ভালভটা হচ্ছে যে ফ্লুইড মানে ফুয়েলটাকে কন্ট্রোল করে। এই যে ফুয়েলটা ঢুকবে কি বেশি পরিমাণে ঢুকবে নাকি কম পরিমাণে ঢুকবে। আমরা হচ্ছে যে ওই যে গাড়ির মধ্যে এক্সিলারেটর দিই না, এক্সিলারেটর আস্তে দিলে গাড়ি আস্তে যায়, এক্সিলারেটর জোরে দিলে গাড়ি জোরে যায়। তো এই এক্সিলারেটর দিয়ে এখানে গভর্নর অনেক কিছু থাকে, আমরা মূলত থ্রটল ভালভটাকে কন্ট্রোল করি। থ্রটল ভালভটাকে যদি আমি বেশি খোলা রাখি তাহলে বেশি ফুয়েল পাস করবে, তখন ইঞ্জিন বেশি এনার্জি প্রডিউস করতে পারবে। যদি আপনি থ্রটল ভালভটা কম প্রেস করে রাখেন বা কম চাপে এক্সিলারেটরটায় পা দেন তখন থ্রটল ভালভ পার্শিয়ালি ওপেন থাকে, তখন কম পরিমাণে ফ্লুইড যায়, এই কারণে মানে ফুয়েলটা যায়, এই কারণে ইঞ্জিনটা তখন হচ্ছে যে কম এনার্জি প্রডিউস করে। ঠিক আছে, এটা আমরা এক্সিলারেটর দিয়ে ম্যানেজ করি। এখানে আরো মেকানিজম আছে যেটাকে আমরা গভর্নর বলে থাকি। লোড বেড়ে গেলে আমরা হাই পরিমাণ এক্সিলারেটর প্রেস করি আর কি। আচ্ছা, এখানে একটা সত্যি কথা বলি। সত্যি কথা হচ্ছে যে আমি ফুয়েল ফুয়েল বলতেছি না, এটা অ্যাকচুয়ালি ফুয়েল না, এটা হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার। দেখে কি বলা হয়? এয়ার ফুয়েল মিক্সচার বলা হয়। মানে এই যে ফুয়েলটা আমি একদম র দিব না, এর সাথে কি করব, বাতাসকে মিশ্রিত করব, এয়ার অ্যাটমসফিয়ার থেকে যেটা পাবো। তো এটা যেটা করে থাকে মানে যারা এয়ার ফুয়েল মিক্সচারটাকে করে থাকে তাদেরকে বলা হয় কার্বুরেটর। কার্বুরেটরের নাম শুনে থাকবেন। জি স্যার। আচ্ছা, কার্বুরেটরের কাজ হচ্ছে যে ট্যাঙ্কিতে ফুয়েল আছে সেটাকে নেয়, অ্যাটমসফিয়ার থেকে বাতাস নেয়, এই দুইটাকে মিক্স করে তারপরে এটা কি করে সিলিন্ডারের ভিতরে দেয়।
তার মানে আমি এতক্ষণ যত জায়গায় ফুয়েল 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 বলছি ওটা অ্যাকচুয়ালি ফুয়েল ছিল না, এয়ার ফুয়েল মিক্সচার ছিল, মানে বাতাস থেকেও অ্যাড করা হয় আর কি, বুঝছেন? যেটাকে মিক্স, হ্যাঁ বলেন। স্যার এই ফুয়েলটারে বার্ন করার কাজ কি অক্সিজেন করে নাকি প্রেসার করে? আচ্ছা, ফুয়েলটাকে বার্ন করা হয় কিরকম ভাবে ওটা বলি, যে ওই যে এয়ার মিক্স করে দিছে না, এয়ার ফুয়েল মিক্সচারে, মনে আছে আমি একটু আগে বলতেছিলাম এয়ারের মধ্যে অক্সিজেন থাকে অবশ্যই, তাহলে এটা পরবর্তীতে বার্ন করতে হেল্প করে। বাট ইনিশিয়ালি এটা তো দেখেন, ইনিশিয়ালি যখন মিক্স করছি তখন তো বার্ন করে না, তাহলে পরে কেন করে অক্সিজেনটা? ওই তো প্রেসারের কারণে। কম্প্রেশন স্ট্রোকে, হ্যাঁ কম্প্রেশন স্ট্রোকে তখন যাকে হাই প্রেসারে নিয়ে ফেলা হয় তখন তার মাঝে অনেক গতিশক্তি থাকে আর স্পার্ক প্লাগটা আগুন ধরাই দিতেছে। নর্মালি কি করি আমরা, এক জায়গায় কেরোসিন ফেলে আগুন ধরে দিলে ছাই করে আগুন ধরে যায়, ওরকম ঘটনাটা এখানে ঘটে। ফুয়েল আছে, এটা অলরেডি দাহ্য, তার সাথে এয়ারটা মিক্স করছি, এটার মধ্যে অক্সিজেন আছে, এরপরে যখন স্পার্ক প্লাগ একটা স্পার্ক করে তখন দাউ দাউ করে আগুন জ্বলে, পুরা ফুয়েলটা বার্ন হয়ে যায়, আর ওই এনার্জিটা সে পিস্টনের মধ্যে দিয়ে পিস্টনকে ধাক্কা দেয়, তখনই ওয়ার্কিং স্ট্রোকটা শুরু হয়। কম্প্রেশনের শেষে ইগনিশন হয়, ইগনিশনের পরে এক্সপানশন স্ট্রোক, এক্সপানশনের পরে কালো ধোঁয়া বের করার জন্য ফ্লাইহুইল কি করবে, পিস্টনটাকে আবার উপরের দিকে ধাক্কা দিবে, লাল কালার ভালভ বা এক্সস্ট ভালভ দিয়ে কালোটা পরিবেশে চলে গেল। এইটা হচ্ছে আমাদের 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের জন্য। তাহলে স্যার পেট্রোল তো বুঝলাম, ডিজেলে কি থাকে? ডিজেলে দুইটা জিনিস থাকে না, একটা হচ্ছে ডিজেলে স্পার্ক প্লাগ থাকে না, আরেকটা হচ্ছে ডিজেলে কার্বুরেটর থাকে না। তাহলে স্যার কার্বুরেটর না থাকলে কি এখানে বাতাস মিশ্রিত করা হয় না? এটা হলো প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তাইলে স্যার এখানে তো স্পার্ক প্লাগ দিয়ে ইগনিশন করা হয়, ওইখানে তাহলে কিভাবে ইগনিশন হয়? তো ডিজেল ইঞ্জিনের আমি শুরুতেই বলে দিছিলাম আজকের দিনে এটার একটা নাম হচ্ছে কম্প্রেশন ইগনিশন। কম্প্রেশন মানে একে এত পরিমাণে আমি কম্প্রেসড করব যে সে কি করবে, নিজে নিজে জ্বলে উঠবে, এটাকে বলা হয় কম্প্রেশন ইগনিশন। তো গাড়ির মধ্যে আমাদের একটা প্যারামিটার থাকে যেটাকে আমরা বলি হচ্ছে কম্প্রেশন রেশিও। তো যেটা পেট্রোল ইঞ্জিনে 10 থেকে 12 থাকে, আর ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও অনেক হাই থাকে, সেটা 12 থেকে 24 থাকে, মানে পেট্রোল ইঞ্জিনের দ্বিগুণ থাকে। তো কম্প্রেশন রেশিওটা মানে ওখানে যে জায়গাটা আছে স্পার্ক প্লাগ যে জায়গায় লাগানো থাকে সেখানে ডিজেল ইঞ্জিনে লাগানো থাকে অ্যাটমাইজার বা স্প্রে। আমরা সেলুনে গেলে আমাদের চুলে যেরকম পানি স্প্রে করে সেরকম ভাবে একটা অ্যাটমাইজার বা স্প্রে থাকে, ও হচ্ছে ডিজেলটাকে স্প্রে করে। ডিজেলটাকে কোথায় স্প্রে করবে? সিলিন্ডারের ভিতরে স্প্রে করবে। এরপরে এটাকে এত পরিমাণে কম্প্রেসড করা হবে যে এই যে ডিজেল স্প্রেটা আছে সেটা কি করবে, নিজে নিজে জ্বলে উঠবে, সেটাকে আমরা অটো ইগনিশন বলে থাকি। নিজে নিজে জ্বলে তারপরে হচ্ছে যে সিলিন্ডারের ভিতরে শক্তি দিবে, বাকি কাজগুলো সিয়ার মতো করে। তো এখানে কোনো বাতাসের সাথে মিশ্রিত করা লাগে না, এখানে সিলিন্ডারের মধ্যে বাতাস থাকে, ওই বাতাসটা দিয়েই হচ্ছে আমরা ডিজেলকে বার্ন করব। তারপরে হচ্ছে এবার ডিজেলটাকে হচ্ছে যে আমি ওই নর্মাল স্প্রে জিনিসটা আমরা কেন করি, নর্মালি গাছেও দেখবেন বা চুলেও, আমি যখন চুল কাটবো তখন আমার চুলের মধ্যে 1 খাবলা পানি দিলেই তো হইতো, আমি স্প্রে করে কেন দিই? সব জায়গায় জানি ছড়ায় পড়ে। সব জায়গায় যেন ছড়ায় পড়ে, এই কারণে অ্যাটমাইজারটা হাই প্রেসারে একটা নজেলের মাধ্যমে পুরো ডিজেলটাকে হাই স্পিডে স্প্রে করে দেয় সিলিন্ডারের মধ্যে, যেন চারদিকে ছড়ায় যায়, যাতে কি করতে পারে প্রত্যেকটা জায়গা থেকে আপনি এনার্জি পাইতে পারেন। এই জিনিসটাই হচ্ছে যে ডিজেল ইঞ্জিনে থাকে। আমার মেইন কাজ শেষ, মানে হচ্ছে যে ইঞ্জিন সম্পর্কে যা ওয়ার্কিং প্রিন্সিপল বোঝানোর আমি বুঝায় ফেলছি। এখানে আসেন হচ্ছে যে অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম। এবার আসেন হচ্ছে পরীক্ষার প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন। আগের প্রশ্ন বলছি যে হচ্ছে যে কেন থাকে, মানে কেন হচ্ছে যে আমাদের ফুয়েলটা সিলিন্ডারের ভেতরে ঢুকবে, আর 2 নম্বর প্রশ্ন থাকে হচ্ছে যে অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম অফ আইসি ইঞ্জিন। এই ইন্ডিকেটর ডায়াগ্রামটা আসে যে এটা দুইটা আছে, একটা হচ্ছে যে মানে ব্যাপারটা এরকম যে অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম ফর 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম ফর 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। তাহলে 2 স্ট্রোকও আসে 4 স্ট্রোকও আসে ফর পেট্রোল ইঞ্জিন। আবার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রেও সেম, অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম
for 4-stroke diesel engine, actual indicator diagram for 2-stroke diesel engine. মানে টোটাল অ্যাকচুয়ালি এখানে 4টা প্রশ্ন হইতে পারে, এই 4টার মধ্যে যে কোনো একটা বা দুইটা আসে। বুঝতে পারছি? তা এখানে যেটা দেওয়া আছে, বাম পাশে পেট্রোল দেওয়া আছে 4-স্ট্রোক পেট্রোল, ডান পাশে 4-স্ট্রোক ডিজেল দেওয়া আছে। আর ছবি নাই, দেখতেছি না। আচ্ছা, আমাদের 2-স্ট্রোকের ব্যাপারটা বলে নি। 2 স্ট্রোক আপনাদের এখানে দেখানো হয় না, 2 স্ট্রোক মূলত অত ইম্পর্টেন্ট না, আমি দিলে সবসময় 4-স্ট্রোক দেই। তাও 2-স্ট্রোকটা একটু বলে যাই। 2-স্ট্রোকটা হচ্ছে যে 2টা স্ট্রোক থাকে, তাহলে স্যার কোন 2টা বাদ যাবে? আপনাদের ইনটেক স্ট্রোক আর এক্সস্ট স্ট্রোক বলে কোনো স্ট্রোক থাকে না। একটা থাকে হচ্ছে কম্প্রেশন স্ট্রোক, আর একটা থাকে হচ্ছে পাওয়ার স্ট্রোক বা এক্সপানশন স্ট্রোক। বুঝতে পারছি? তাহলে সবাই শুনতেছেন? জি স্যার। একটা ছোট প্রশ্নের উত্তর দেন, যে প্রশ্নটা আর কি আমি আমার প্রিয়, পরীক্ষাতে আমি মাঝে মধ্যে দেই, যে সেটা হচ্ছে যে 2-স্ট্রোক হিসাব করে দেখেন, প্রথমবার কাজ পাই নাই, কম্প্রেশনে কাজ পাই নাই, পরবর্তীতে পাওয়ার স্ট্রোকে কাজ পাইলাম, তার মানে ও 2বারে 1বার কাজ দিতেছে। তাহলে ওকে আবার সেকেন্ড টাইম চালানো হইলাম, পাওয়ার আবার কম্প্রেশন পাওয়ার, তাহলে ও 4বারে কয়বার পাওয়ার দিবে? 2বার পাওয়ার দিবে, 2বার পাওয়ার স্ট্রোক দিবে, কারণ ওর স্ট্রোকটাই হচ্ছে যে কম্প্রেশন পাওয়ার। তাহলে 4বারের মধ্যে 2বারইও পাওয়ার স্ট্রোক দিতেছে, মানে 2বারই আপনি কাজ পাবেন। 4-স্ট্রোকের ক্ষেত্রে আপনি সাকশনে কাজ পাবেন না, কম্প্রেশনে কাজ পাবেন না, আপনি এক্সপানশনে কাজ পাবেন, আপনি এক্সস্টে কাজ পাবেন না। তার মানে 4-স্ট্রোকের ক্ষেত্রে 4বারের ক্ষেত্রে আপনি একবারই কাজ পাচ্ছেন। তাহলে কোন ইঞ্জিনটা ভালো কাজের ক্ষেত্রে? 2-স্ট্রোক না 2-স্ট্রোক বেটার। বেটার? আচ্ছা, উত্তর সঠিক। তাহলে আমরা 2-স্ট্রোক কেন ব্যবহার না করে গাড়িতে কেন 4-স্ট্রোক ব্যবহার করি? স্যার 2-স্ট্রোক গতির জন্য ব্যবহার করা হয়ে থাকে যত সম্ভব। হ্যাঁ, স্যার ঠিক আছে, 2-স্ট্রোক পরিবেশের জন্য ক্ষতিকর স্যার। 2-স্ট্রোক কাজের উপর ভিত্তি করে পরিবেশের জন্য ক্ষতিকর স্যার। মানে কাছাকাছি, মানে এটা 2-স্ট্রোকের মধ্যে অতিরিক্ত পরিমাণে হিট জেনারেট হয়। ফুয়েল নষ্ট হয় স্যার 2-স্ট্রোকে, মানে ফুয়েল অপচয় হয়। হ্যাঁ, ওটাই। মাইকটা মিউট করেন। আচ্ছা, আমার কথা আমি শুনতেছি তো, জিনিসটা আমি ব্যাখ্যা করি। আপনাদের উত্তর ঠিক আছে, ভুল একদমই যে ভুল হয়েছে তা না, মানে আমি জিনিসটা বলে দিই। 2-স্ট্রোকে যেটা হয় যে অনেক বেশি পরিমাণে ফুয়েলটা ওয়েস্ট হয়, এই ফুয়েলটা কাজে লাগানো যায় না আর কি, প্রচুর পরিমাণে হিট জেনারেট করে 2-স্ট্রোক, যেহেতু কাজ বেশি উৎপন্ন করতেছে। এতে যে লুব্রিকেটিং অয়েলটা থাকে না, আপনারা যেটাকে মোবিল অয়েল বলেন আর কি, মোবিল, তো এটা মোবিলটা ইউজ করা হয় মূলত হচ্ছে যে ফ্রিকশন কমানোর জন্য। আমাদের যে পিস্টনটা সিলিন্ডারের ভিতরে উপর নিচ হচ্ছে, ঘর্ষণের কারণে অনেক বেশি এনার্জি উৎপন্ন হতে পারে, তো এটাকে করার জন্য, কমায় আনার জন্য আমরা লুব্রিকেটিং অয়েল বা বিভিন্ন পার্টসে লুব্রিকেটিং অয়েল ইউজ করে থাকি। তো 2-স্ট্রোক যেটা করে, লুব্রিকেটিং অয়েল শুদ্ধ সবকিছুকে ভ্যাপারাইজড করে ফেলে। তো এর কারণে দেখা যায় কি, মানে ঘর্ষণ বেশি হয়, ফ্রিকশন বেশি হয়, ইঞ্জিনটা ড্যামেজ হয় 2-স্ট্রোক তাড়াতাড়ি। তারপর অতিরিক্ত পরিমাণে হিট উৎপন্ন হয়, এই হিটটাকে ঠান্ডা করার জন্য যে মেকানিজম আছে সেটা আর কি যথেষ্ট না। এই কারণে পারিপার্শ্বিক দিক চিন্তা করে, এনার্জির কথা শুধুমাত্র না চিন্তা করে, আমরা যেটাতে আমাদের ইফিশিয়েন্ট হয়, এনার্জিও পাবো তুলনামূলক একটু কম, বাট আমাদের সুবিধা কি হলো যে হিট জেনারেশন কম হয়, লুব্রিকেটিং অয়েল ভ্যাপারাইজড হয় না, ইঞ্জিনে ফ্রিকশন কম হয়, ভাইব্রেশন কম হয়, তাই আমরা 4-স্ট্রোকটা ব্যবহার করে থাকি। সবার কি মনে থাকবে এই প্রশ্নটা? উত্তর? জি স্যার। বলেন একটু। প্রশ্নটা হচ্ছে যে why we use 4-stroke engine instead of 2-stroke engine? আচ্ছা, এখন আসি হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রামটা। আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আমি একটা কথা বলছিলাম যে why fuel goes inside the cylinder from the fuel tank, বা সাকশন স্ট্রোকে কেন ফুয়েলে যায়, আমি বলছি লো প্রেসার ক্রিয়েট করে। এই কারণে দেখেন 1 থেকে 2, একদম বাম পাশের চিত্রে খেয়াল করবেন, বাম পাশের চিত্রে গ্রাফের মধ্যে
দেখেন 1.2.345 5টা পয়েন্ট দেওয়া আছে বিভিন্ন জায়গায়। এই পয়েন্টগুলো সবাই কি দেখতে পাইছেন? না দেখতে পেলে অসুবিধা আছে। বাম পাশের চিত্রে খেয়াল করেন, দুইটা চিত্র আছে, আমরা বাম জি পাশে স্যার, খেয়াল দেখছি করব। স্যার। পয়েন্ট গুলা খেয়াল করি, 1 থেকে 2, 1 থেকে 2 হচ্ছে সাকশন, 2 থেকে 3 হচ্ছে কম্প্রেশন, 3 থেকে 4 হচ্ছে ইগনিশন, 4 থেকে 5 হচ্ছে এক্সপানশন, আর 5 থেকে 1 এ আবার ফিরে আসে, এটা হচ্ছে এক্সস্ট। আপনি পয়েন্ট না চিনলে আপনি স্ট্রোক গুলো বুঝবেন না। আচ্ছা, আমরা হচ্ছে এবার পয়েন্ট গুলো একটু অ্যানালাইসিস করি। 1 থেকে 2 দেখেন যে একটা ডট ডট লাইনের নিচে দিয়ে গেছে। এই ডট ডট লাইনটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। আপনার এই সময় সাকশন স্ট্রোকে যদি ফুয়েলকে সিলিন্ডারের ভিতরে আনতে হয় বা এয়ার ফুয়েল মিক্সচারকে সিলিন্ডারের ভিতর আনতে হয়, আপনাকে অবশ্যই অ্যাটমসফিয়ারিকের থেকে কম প্রেসারে আনতে হবে। এই কারণে দেখেন 1 থেকে 2 লাইনটা ডট ডট লাইনের নিচে দিয়ে গেছে, কারণ এটা কম প্রেসারে বা অ্যাটমসফিয়ারিক থেকে লো প্রেসারে আছে, এটা বোঝানোর জন্য। তাহলে নিচে দিয়ে কেন গেছে এই জিনিসটা বোঝা গেছে। আর এটা নরমালি হচ্ছে স্ট্রেট লাইন হবে না, এটা যেহেতু আইডিয়াল কেস না, এটা হচ্ছে যে একটু কি হয়েছে আমাদের হচ্ছে যে কার্ভড আকারে গেছে, একটু বক্রতা দেখাইছে। তাহলে 1 থেকে 2 বুঝলাম। আসেন 2 থেকে 3, তার মানে 1 থেকে 2 আমাদের সাকশন স্ট্রোক, এই সময় প্রেসারটা কম থাকে, তাই ডটেড লাইনে নিচে দিয়ে আমাদের গ্রাফটা গেছে 1 থেকে 2। 2 থেকে 3 সাকশনের পরে শুরু হয় হচ্ছে যে কম্প্রেশন, এখানে প্রেসারটা বেড়ে যাবে, আয়তন কমে যাবে। দেখেন গ্রাফটা কোন দিকে শিফট করছে, নিচে দিয়ে যদি দেখি আনুভূমিক ভাবে সে বাম দিকে সরে গেছে, আর উলম্ব ভাবে সে উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে উঠে যাওয়া মানে প্রেসার বাড়ছে, বাম দিকে সরে যাওয়া মানে তার আয়তন কমে গেছে। তার মানে এখন পিস্টনটা কি করতেছে, যে ফুয়েলটা আছে তাকে কম্প্রেস করে ক্ষুদ্র পরিসরে বা ক্ষুদ্র আয়তনের মধ্যে নিয়ে যাচ্ছে। এই কারণে তার কি বাড়তেছে, প্রেসার। প্রেসার বাড়ার কারণে তার কি বাড়ে, এনার্জি বাড়ে, ইন্টারনাল এনার্জি। আচ্ছা, 2 থেকে 3 কম্প্রেশন গেল। এরপরে যেটা হয় এই জায়গাটাতে ওই যে স্পার্ক প্লাগ আগুন ধরায়। আগুন ধরানোর কারণে এই জায়গাটা দেখেন আয়তনের কোনো কমতি হয় না, কারণ আর সে ছোট হইতে পারবে না। সেই সময় সেই জায়গায় কি হয়, বার্ন বা ফ্ল্যাশিং পয়েন্ট তৈরি হয়। এটা 3 থেকে 4 ইগনিশন। দেখেন 3 এর মধ্যে লেখা আছে আইজিএন। আইজিএন মানে হচ্ছে ইগনিশন স্টার্ট হয়েছে, স্পার্ক প্লাগ স্পার্ক তৈরি করছে। 3 থেকে 4 সে কি করতে থাকবে, প্রেসারটা অতিরিক্ত পরিমাণে শার্পলি ইনক্রিজ করে। এই হাই প্রেসারে পরবর্তীতে 4 থেকে 5 এর মধ্যে পিস্টনটাকে এই যে বার্ন ফুয়েল ধাক্কা দেয়। ধাক্কা দিলে পিস্টনটা নিচে নামে, ও আস্তে আস্তে কি করে, পিস্টনের সাথে সাথে এক্সপান্ড করে। সেটা হচ্ছে 4 থেকে 5। 5 এর পরে আমাদের এখানে এক্সপানশন স্ট্রোক বা ওয়ার্কিং স্ট্রোক শেষ। তারপরে 5 থেকে সে কোথায় আসবে, 1 এ আসবে। এখন কি করা লাগবে, একে আমার অ্যাটমসফিয়ারিকের বেশি প্রেসারে পরিবেশে বের করা লাগবে, কারণ পরিবেশে তো অলরেডি অ্যাটমসফিয়ারিকের বেশি প্রেসার আছে। তাহলে আপনি যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, আপনি যদি আবার লো প্রেসারে বের করতে চান, জীবনেও বের হবে না, কারণ পরিবেশে তো হাই প্রেসার। এ কারণে পরিবেশের থেকে তুলনামূলক বেশি প্রেসার দিয়ে আপনার কি করতে হবে, সিলিন্ডার থেকে বের করতে হবে। এর জন্য দেখেন এই ডটেড লাইনের উপরের দিকটাতে 5 থেকে 1 বা এক্সস্ট স্ট্রোকটা গেছে। এখানে ছোট ছোট কিছু জিনিস আছে, ইভিও। ইভিও মানে হচ্ছে 5 নম্বর পয়েন্টে এক্সস্ট ভালভ ওপেন হয়েছে। তারপরে দেখেন 1 নম্বর ভালভে ইভিসি। ইভিসি মানে হচ্ছে এক্সস্ট ভালভ ক্লোজ। 1 নম্বর পয়েন্টে আছে হচ্ছে আইভিও, ইনলেট ভালভ ওপেন। তো এই পয়েন্টগুলো দিয়ে ইভিও, ইভিসি, আইভিসি এগুলো দিয়ে মানে ক্লোজ, ইনলেট ভালভ, এক্সস্ট ভালভ এগুলো বোঝানো হয়েছে। আশা করি সবাই বুঝছেন ইন্ডিকেটর ডায়াগ্রামটা। স্যার ইভিসি আর আইভিও এটা আরেকবার একটু স্যার বললে ভালো তো। আচ্ছা, এগুলো হচ্ছে যে শর্ট ফর্ম ব্যবহার করতে। দেখেন 1 নম্বর পয়েন্টে আইভিও আছে, এটার মানে হচ্ছে ইনলেট ভালভ ওপেন। মানে 1 নম্বর পয়েন্ট যখন সাকশন স্ট্রোক শুরু হবে, তখন অবশ্যই ইনলেট ভালভকে ওপেন থাকতে হবে, নাহলে ফুয়েল ঢুকবে কোন দিক দিয়ে। আবার 5 নম্বর পয়েন্টে দেখেন ইভিও আছে, এক্সস্ট ভালভ ওপেন। অবশ্যই এক্সপানশন স্ট্রোকের পরে আপনার এক্সস্ট ভালভ খুলে যেতে হবে, নাহলে কালো ধোঁয়া বের হবে কোন দিক দিয়ে। আবার যখন ইভিও আছে তখন ইভিসি আছে 1 নম্বর পয়েন্টে। তখন সাকশন ভালভে যখন হচ্ছে আমার ফুয়েলটা ঢুকতেছে, আমার তখন এক্সস্ট ভালভটা ক্লোজ রাখতে হবে। না ক্লোজ লাগলে
ইনলেট ভালভ দিয়ে ঢুকে এক্সস্ট ভালভ দিয়ে বের হয়ে যাবে, পিস্টন শুধু ফাঁকা স্ট্রোক মারতে থাকবে, কোনো ফুয়েলকে কম্প্রেস করতে পারবে না। এইগুলাই আর কি গ্রাফের পয়েন্ট আছে। এখানে গ্রাফটা যেভাবে আছে এভাবে আঁকাটা আমি সুন্দর মনে করি, এভাবে আঁকলেই নাম্বার পাবেন না। এখন কিছু জিনিস মিস গেলে চলবে, বাট একদম পয়েন্ট ছাড়া খালি ফিগার থেকে দিবেন, ইপিও আইবিসি লিখবেন না, ইগনিশন কোন পয়েন্টে হচ্ছে সেটা লিখবেন না, তারপর হচ্ছে যে টিডিসি বিডিসির কোনো বালাই নাই, কোনটা 1 থেকে 2 কম্প্রেশন, 2 থেকে 3 1 থেকে 2 এক্সট্রাকশন, 2 থেকে 3 কম্প্রেশন, এগুলোও কিছু লিখলেন না, তাহলে আর কি আমি কি বুঝবো? কিছু বুঝে নিতে তো পারবো না। গ্রাফটা বুঝবো যে আপনি আঁকছেন কিন্তু বুঝে আঁকছেন, ঠিক আছে? তাহলে এই স্যার কারণে গ্রাফ অ্যান্সার করার সময় কি গ্রাফ সাথে হচ্ছে ডিসক্রিপশনও করতে হবে? ডিসক্রিপশন আপনি যেটা বুঝেন আপনার মতো করেন। নর্মালি বলা হবে যে ডিসক্রিপশন চাবে, হ্যাঁ, এক্সপ্লেইন অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম ফর 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। ধরেন এমন প্রশ্নটা আসলো, তখন আপনার এই ডায়াগ্রামটা আঁকতে হবে এবং 1 থেকে 2 কেন নিচে হয়েছে এটা ব্যাখ্যা করে দিবেন, 5 থেকে 1 কেন উপরে হয়েছে সেটা ব্যাখ্যা করবেন, তারপরে হচ্ছে যে 3 থেকে 4 কম্প্রেশনে আপনার আয়তন কমে গেছে, প্রেসার বেড়ে গেছে, এটা ব্যাখ্যা করবেন। তারপর 3 থেকে 4 ইগনিশন হচ্ছে, এই সময় প্রেসার অনেক বেশি পরিমাণে বাড়ছে বাট আয়তন বাড়তেছে না, এটা ব্যাখ্যা করবেন। 4 থেকে 5 আসলে তার আয়তন বেড়ে গেছে, এটা ব্যাখ্যা করবেন। মানে স্যার আপনি যেটা দুইটা বুঝেন। ডায়াগ্রামে কি আঁকতে হবে? না দেখেন, আমি যদি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন বলি তাহলে আপনি বাম পাশের থাকবেন, আমি যদি 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন বলি তাহলে আপনি ডান পাশের থাকবেন, আমি যদি দুইটাই বলি তখন দুইটাই রাখবেন। তা আপনাদেরকে আরেকটু ইজি করে দিই, আমি দুইটাই চাই, ঠিক আছে? তা আপনারা আর কি দুইটাই শিখবেন। মানে বিগত বছরে হয় আমি অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম দিই, না হলে আমি ভালভ টাইমিং ডায়াগ্রাম দিই, এখন যেটা পড়াবো আর কি, ঠিক আছে? তো এখানে আমাদের ডান পাশেরটা একটু ব্যাখ্যা করি, ডান বামের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট ওই যে 3 থেকে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে 3 থেকে 4 পেট্রোল ইঞ্জিনের জন্য এটা হচ্ছে আইসোক্রোনিক প্রসেস, এখানে ভলিউমের কোনো পরিবর্তন হয় না। আর আমাদের 3 থেকে 4 যেটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট প্রেসার বা আইসোবারিক প্রসেস হয়, এখানে প্রেসারের কোনো পরিবর্তন হয় না, খালি আমি কম্প্রেসড করেই যাব প্রেসার, ওই যে কারণ ডিজেল ইঞ্জিন তো কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, এই কারণে তাকে আমি জাস্ট কম্প্রেসড করেই যাব, তার প্রেসারের কোনো চেঞ্জ হবে না, বাট সে কম্প্রেসড হইতেই থাকবে। এটা হচ্ছে যে একটু ডিফারেন্ট, মাথাটাতে গিয়ে 3 থেকে 4 একটু ডিফারেন্ট, বাকি সব সেম। তো গ্রাফটা একটু প্র্যাকটিস করবেন, ইম্পর্টেন্ট আছে এটা আর কি আসে। আচ্ছা, এবার আসি হচ্ছে ভালভ টাইমিং ডায়াগ্রাম। আপনারা কি সবাই সাথে আছেন নাকি ঘুমায় টুমায় গেছেন? অনেকেরে স্যার বের করে দিছে কিন্তু লিমিট 100 জনের উপরে হয়ে গেছে তো ঢুকাচ্ছে না স্যার। বের করে দিচ্ছে স্যার, বের করে দিচ্ছে? এটা তো আমি জানি না যে চেক করা যায় না স্যার 100 জনের উপরে ঢোকা যায় না স্যার। এটা কি লিমিট বাড়ানোর কোনো ওয়ে আছে? না স্যার, স্যার তো এটা পেইড ভার্সন নিতে হয় তাহলে। আচ্ছা, রেকর্ডিং থাকুক, রেকর্ডিং করতেছে, রেকর্ডিংটা থাকুক, রেকর্ডিংটা দিয়ে দিব, তারপরে আমি রেকর্ডিং আপনারা দেখবেন। যদি মনে হয় যে সমস্যা আছে তাহলে পার্সোনালি আসলে আমি তখন আর কিছু আপনাদেরকে বুঝাই দিব না, ঠিক আছে? আর মানে যতদিন ক্লাস চলতে থাকবে লাস্ট উইক বাদে এর আগ পর্যন্ত আমি তো ক্লাসে যাইতেই থাকবো, আমি আপনাদেরকে হচ্ছে যে এক 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 করে বুঝাই দিব আর কি, ঠিক আছে? তখন আর কি আপনাদের একটা আইডিয়া থাকবে, এত বেশি পরিমাণে ইলাবোরেটলি ব্যাখ্যা করা লাগবে না, তখন জাস্ট হচ্ছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট গুলো বুঝাই দিলেই চলবে। আমি আর কি জানতাম না, সরি, নাইলে আমি 5 সেকশন কখনই রাখতাম না, বড় জোর 2 সেকশন রাখতাম। আমি ভাবছি মনে এটা লিমিটলেস। স্যার স্যার প্রবলেম নাই, দুই একজনের এই সমস্যা হয়েছে তো ওরা ওদের মেন সমস্যা নাই, ওদের বলে আচ্ছা দেব। শুনে না, ওদেরকে বললেন যে আমি অলরেডি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, ঠিক আছে? আপনারা লিফট টিপ নিয়েন না, মানে অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে? আপনাদের 5 সেকশনের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে।
মানে আপনাদের 5 সেকশনেরই অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, এই উইকের যে দুইটা দুইটা করে অ্যাটেন্ডেন্স সেগুলো আমি অলরেডি দিয়ে দিছি, আপনাদের এটা নিয়ে চিন্তা নাই। আচ্ছা আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আম, আমাদের যে ছবিটা আছে, এই যে ছবিটা আছে, আপনারা কি এই ছবিটা দেখতেছেন? জুম হইছে? জি স্যার হইছে। আচ্ছা এই ছবিটাতে দেখেন যে ওই যে নীল কালার যে ভালভটা, লাল কালার যে ভালভটা আছে, এই ভালভটা একটু স্পেশাল আর কি, মানে এই দুইটা ভালভ স্পেশাল। দেখেন এই দুইটা ভালভ প্রথম চিত্রে একদমই বন্ধ, তারপরে হচ্ছে যে 3 নম্বর চিত্রে দেখেন, মানে বা 3 নম্বর সিলিন্ডারটা দেখেন নীল কালারটা খোলা, লাল কালারটা বন্ধ। আবার 4 নম্বর সিলিন্ডারটায় দেখেন আহ লাল কালারটা খোলা, নীল কালারটা বন্ধ। এটা কি দেখতে পারতেছেন আপনারা? জি স্যার। এগুলোকে বলা হয় ভালভ। এই ভালভ গুলো হচ্ছে যে অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে। এখন নরমালি সুইচ কি আপনি নিজে অন অফ করে লাইট জ্বালান বা লাইট বন্ধ করেন, চাবি, এটাকে আমরা চাবি বলে থাকি। তো আমাদের এখানে যে ভালভ গুলো আছে, এই ভালভ গুলো অন অফ করা হয় যে জিনিসটা দিয়ে, দেখবেন তার মাথার মধ্যে স্প্রিং বসানো, স্প্রিং এর উপর একটা নীল কালার রড টাইপের গেছে শ্যাফট, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাম শ্যাফট। এটাকে কি বলা হয়? ক্র্যাম স্যার। ক্যামশ্যাফট, CAM এরপরে SHAFT, ক্যামশ্যাফট। এই ক্যামশ্যাফট ইজ রেসপন্সিবল ফর ওপেনিং অর ক্লোজিং দ্য ইনলেট ভালভ অ্যান্ড এক্সস্ট ভালভ। ও অ্যাকচুয়ালি দায়ী ইনলেট ভালভ কখন ওপেন হবে কখন ক্লোজ হবে। দেখেন প্রত্যেকটা ভালভের উপরে ওই শ্যাফটের মধ্যে সাদা সাদা কিছু জিনিস দেওয়া আছে, মানে এই জিনিসগুলো হচ্ছে ভালভগুলোকে পুশ করে যে তুমি এখন খুলবা, এখন বন্ধ হবা। আমরা ইঞ্জিনিয়াররা ওইভাবে ক্যামগুলোকে ডিজাইন করি। এই শ্যাফটের মধ্যে সাদা সাদা যা লাগানো আছে সেগুলোকে বলা হয় ক্যাম। ক্যামগুলো শ্যাফটে লাগানো থাকে দেখে তার নাম ক্যাম শ্যাফট। এই ক্যামগুলোকে এমন ভাবে লাগানো থাকে যে এখনই খুলে যাবে আমার 3 নম্বর সিলিন্ডারের এক্সস্ট ভালভটা, এখনই আমার খুলে যাবে হচ্ছে 2 নম্বর সিলিন্ডারের ইনটেক ভালভটা, মানে এরকম ভাবে আমরা লাগাই আর কি। তো কখন খোলা লাগবে কখন বন্ধ করা লাগবে এগুলো ক্যাম দিয়ে নির্ধারণ করি, এবং এটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই। সেটা নাম দিছি হচ্ছে আমরা ভালভ টাইমিং ডায়াগ্রাম। ঠিক আছে, এই ভালভ টাইমিং ডায়াগ্রামটা এখানে ব্যাখ্যা করা আছে। তো টিডিসি কি একদম উপরে থাকবে পিস্টন, বিডিসি কি একদম নিচে থাকবে পিস্টন। এই টিডিসি বিডিসি টিডিসি বিডিসি করে আমরা ভালভ টাইমিং ডায়াগ্রামটা বুঝবো ক্রমান্বয়ে। তো নর্মাল সেন্সে চিন্তা করি যে আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, ইনলেট ভালভ কখন খোলা উচিত? যখন ফুয়েল ঢুকবে স্যার। কম্প্রেসর, সাকশন। সাকশনে, এই যে একজন উত্তরটা দিছে যে সাকশনে, আর যে আর কি চেষ্টা করছে তাকে ধন্যবাদ, ওই অ্যান্সারটাও কাছাকাছি আছে। মানে সাকশন স্ট্রোকে হচ্ছে যে এক্সস্ট ভালভ খুলবে। এখন সাকশন স্ট্রোকে আমার পিস্টনটা কি হইতে থাকে, উপর থেকে নিচে নামতে থাকে, এটা হচ্ছে আমাদের সাকশন স্ট্রোক। তার মানে পিস্টনটা বিডিসি থেকে সে, সরি টিডিসি থেকে, মানে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার বা বিডিসি তে আসা শুরু করে, তখন হচ্ছে আমাদের সাকশন ভালভটা খোলা লাগবে। এখানে দেখেন যে টিডিসি একদম উপরের দিকে খেয়াল করবেন, টিডিসির পাশে দিয়ে IVO লেখা আছে, ইনলেট ভালভ ওপেন লেখা আছে নাকি নাই? জি স্যার। তাহলে দেখেন এই ইনলেট ভালভ ওপেন, এটা কিন্তু টিডিসির একটু আগে থেকে শুরু করা হয়েছে। দেখেন এই যে পাশে দিয়ে ছবির পাশে লেখা আছে ইনলেট ভালভ ওপেনস 10 to 20 ডিগ্রি বিফোর টিডিসি, লেখাটা দেখতে পাচ্ছেন? IVO, ইনলেট ভালভ ওপেনস 10 to 20 ডিগ্রি বিফোর টিডিসি। জি স্যার। স্যার তাহলে আমি 10 ডিগ্রি পূর্বে কেন খুলবো, বা টিডিসি তে যখন ছিল পিস্টনটা তার আগে দিয়ে আমি ইনলেট ভালভ খুলে দিছি, এটা কেন? আবার একটু জিনিস আরেকটু ভালোভাবে খেয়াল করেন, এরপরে কি হবে, ইনলেট ভালভটা ক্লোজ হবে, যেটা খুলছে সেটা তো বন্ধ হবেই স্বাভাবিক। দেখেন তো একদম নিচের দিকে বিডিসি এর বাম পাশে IVC লেখা আছে, এবং আইভিসি এই আইভিওর নিচে দিয়ে দেখেন লেখা আছে ইনলেট ভালভ ক্লোজেস
30 to 40 ডিগ্রি আফটার বিডিসি। তার মানে আমি যেটা বুঝলাম যে টিডিসি তেই ভালভ খুলে আর বিডিসি তেই বন্ধ হয়, কথাটা সত্যি না। টিডিসি এর 10 ডিগ্রি বা 20 ডিগ্রি পূর্বে ইনলেট ভালভটা খুলে, আবার বিডিসি তে যাওয়ার 30 থেকে 40 ডিগ্রি পরে ভালভটা আবার বন্ধ হয়। এটা কেন? স্যার ম্যাক্সিমাম ফুয়েল নেওয়ার জন্য নাকি? একদম এক্স্যাক্টলি কাটায় কাটা অ্যান্সার দিচ্ছেন আপনি। নর্মাল সেন্সে চিন্তা করি, এটা হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল ভালভ ডায়াগ্রাম। আইডিয়ালে কি হইতো, বিডিসিতে টিডিসিতে খুলবো, বিডিসিতে বন্ধ করব। তাহলে যতটুকু পরিমাণ আমার ফুয়েল নিতে পারে, এখন যদি আমি একটু বেশি সময় ধরে খোলা রাখতে পারি, মানে আগে আগে খুলে দিলাম আর একটু দেরিতে বন্ধ করলাম, তাহলে আমার ফুয়েলটা কি সে খুব বেশি পরিমাণে নিতে পারবে টাঙ্কি থেকে, তাই না? ধরেন আপনি পরীক্ষা দিতে গেলেন, সবার আগে গেলেন এবং সবার পরে বের হইলেন, তাহলে ধারণা করেই নেওয়া হবে যে আপনি হচ্ছে কি একটু বেশি পরিমাণে লেখার ট্রাই করছেন। তো এখানে আর কি এটা একদম পারফেক্টলি ম্যাচ করে যে আমি একটু আগে খুলে দিব, একটু দেরিতে বন্ধ করব, তাহলে আমার ফুয়েলটা বেশি আসবে। ফুয়েলটা বেশি আসলে সুবিধা কি, এনার্জি বেশি পাওয়া যাবে। এক স্ট্রোক থেকেই অনেক বেশি ফুয়েল নিছি, অনেক বেশি স্ট্রোক পাবো। তাহলে বুঝতে পারছেন কেন একটু আগে পরে খুলি? আচ্ছা, দেখেন আইভিসি এর পরে দেখেন আইভিও থেকে আইভিসি পর্যন্ত যে স্ট্রোকটা হয় তার নাম লেখা আছে সাকশন। গ্রাফে খেয়াল করি বা ডায়াগ্রামে খেয়াল করি, সাকশন। তারপরে আইভিসি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয় কম্প্রেশন। কম্প্রেশন হচ্ছে দেখবেন যে মাঝখানে একটা ডট দিয়ে লেখা আছে আইজিএন, মানে এখানে ইগনিশন শুরু হয়েছে। ইগনিশন শুরু হওয়ার পরে আমার এক্সপানশন স্ট্রোক শুরু। দেখেন এক্সপানশন স্ট্রোকে ইভিও হয়ে গেছে একটা জায়গাতে, বিডিসি তে যাওয়ার আগে দিয়ে আমার কি হয়েছে, এক্সস্ট ভালভ ওপেন হয়ে গেছে। দেখেন এক্সস্ট ভালভ ওপেন আমার কোথায় হয়েছে, 30 to 50 ডিগ্রি বিফোর বিডিসি। তাহলে 30 ডিগ্রি আগেই আমি হচ্ছে কি করব, ভালভটা খুলে দিব, এক্সস্ট ভালভ খুলে দিব। কেন? এটার রিজন হইছে যে কালো ধোঁয়াটা বের হওয়ার জন্য আমার কি করতে হবে, একটু সময় দিতে হবে। কালো ধোঁয়াটা যেন আমার সহজে বের হয়ে যেতে পারে। যদি সময় না দেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আপনি কি করলেন, এক্সস্ট ভালভটা রাখলেন, মানে ইনলেট ভালভটা খোলা, এক্সস্ট ভালভটার মধ্যে এখন পর্যন্ত কালো ধোঁয়া বের হয় নাই, ওই জায়গার মধ্যে কি কখনো ফুয়েল আসবে? আসবে না। দেখা যাবে এক্সস্ট ভালভ জায়গার মধ্যে দখল করে রাখা, কালো ধোঁয়াটা দখল করে সিলিন্ডারের ভিতরে আছে, এই কারণে নতুন যে ফুয়েলটা আসতেছে সেটা আর আসতে পারতেছে না। এই কারণে একটু আগে আগে খুলে দেওয়া হবে। আর দেখবেন যে এই এক্সস্ট ভালভ ক্লোজটা করা হচ্ছে 10 to 15 ডিগ্রির পরে, একটু বেশি সময় ধরে খোলা রাখা হচ্ছে, ঠিক আছে, যেন কালো ধোঁয়াটা প্রপারলি বের হয়ে যেতে পারে। এখন এই ডায়াগ্রামের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে একটা ওভারল্যাপ হয়। ওভারল্যাপ মানে কি, আপনারা অনেকে একটার উপর আরেকটা ক্রস করে, একই সাথে দুইটা ভালভ খোলা হয়ে গেছে। এই যে দেখেন, আপনি তো ইনলেট ভালভ ওপেন করবেন 10 ডিগ্রি পূর্বে, আবার এক্সস্ট ভালভ ক্লোজ করবেন 10 ডিগ্রি পরে, কার, টিডিসি এর। তাহলে এইখান থেকে টোটাল 20 ডিগ্রি জায়গাটা থাকবে যখন এক্সস্ট ভালভ ইনলেট ভালভ দুইটাই একই সাথে খোলা থাকে। আমি আরেকবার বলি সমস্যাটা কি হয়েছে। আপনারা এক্সস্ট ভালভ কখন ক্লোজ করবেন, যখন হচ্ছে টিডিসি এর 10 ডিগ্রি পরে যায়, এর আগে দিয়ে খোলা আছে। আবার ইনলেট ভালভ কখন ওপেন করেন, টিডিসি এর 10 ডিগ্রি পূর্বে। তাহলে দেখা যায় যে এই মাঝখানে 20 ডিগ্রিটা, টিডিসি এর এই 20 ডিগ্রিটাতে দুইটা ভালভই একই সাথে খোলা থাকে। এটাকে আমরা বলি হচ্ছে ভালভ ওভারল্যাপিং। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর হচ্ছে ফাইনাল, যে হোয়াট ইজ ভালভ ওভারল্যাপিং, ডিসক্রাইব ইটস ইফেক্ট, যে এটার ইফেক্টটা কি হইতে পারে ভালভ ওভারল্যাপিং এর, সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো ভালভ ওভারল্যাপিং এ যে জিনিসটা হয়, যেটা হচ্ছে যে মানে একটা মিশ্র, এটাতে কোনো বেনিফিট নাই, উল্টা আরো ক্ষতি হয়। যে দুইটা ভালভই যখন একসাথে ওপেন থাকে তখন দেখা যায় যে হচ্ছে যে আমাদের কালো ধোঁয়াটা বের হইতে পারতেছে, মানে হচ্ছে যে কালো ধোঁয়া ভিতরে রয়ে যেতেছে, ইয়াটা ঢুকতে পারতেছে না। আবার একটা পজিটিভ দিকও হয়। পজিটিভ দিকটা কিরকম হয়, যে যদি আমি ফুয়েল ফ্লোটা অনেক বেশি জোরে দেই, তাহলে দেখা যাবে হচ্ছে যে ফুয়েল ফ্লোটা এত জোরে সিলিন্ডারের ভিতরে আসবে,
ও ঠেলে কালো ধোঁয়াটাকে বের করে দেবে। এটা আবার অ্যাডভান্টেজ ভালভ ওভারল্যাপিং এর। কখনো কখনো যদি আপনার ফ্লুইড ফ্লোটা অনেক সময় থ্রটল ভালভ জ্যাম হয়ে যায়, তখন দেখা যায় যে হচ্ছে যে বেশি পরিমাণে ফুয়েল আসে না, তখন এক্সস্ট ভালভ দিয়ে কালো ধোঁয়াটাও সিলিন্ডারের ভেতর থেকে বের হয় না। আবার অনেক সময় দেখা যায় ভালভ ওভারল্যাপিং এর কারণে সুবিধা যেটা হয়, থ্রটল ভালভ যদি ক্লিয়ার থাকে, বেশি পরিমাণে ফুয়েল এসে ধাক্কা কালো ধোঁয়াকে সিলিন্ডার থেকে বের করে নিজের জায়গা দখল করে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে ভালভ ওভারল্যাপে, বুঝাইতে পারছি? তো আপনাদের পরীক্ষাতে আসবে হোয়াট ইজ ভালভ ওভারল্যাপ এবং হোয়াট কুড বি ইটস ইফেক্ট, এটার মানে ইয়াগুলো কি কি, ইফেক্টস গুলো কি কি হতে পারে। তো ছোট্ট একটা প্রশ্ন, 2 থেকে 3 মার্কের মধ্যে থাকবে। তো বেটার হয় হচ্ছে যে ডায়াগ্রামটা ড্র করে বোঝানো, তাহলে বুঝবো যে আপনি বুঝছেন। স্যার হ্যাঁ স্যার এই যে দুটা ভালভ যে একসাথে খোলা থাকে, এটা কি প্রথম ভালভ আর 4 নম্বর ভালভটা ওই প্রথম ভালভ আর 4 নম্বর না, আপনি ওরকম ভাবে চিন্তা করবেন। একই সিলিন্ডারে দুইটা ভালভ থাকে, ওই একই সিলিন্ডারের মধ্যে দুইটা ভালভ একই সাথে ওপেন থাকতে পারে। একই মানে যখন একটা সিলিন্ডারে 4টা স্ট্রোকই হবে, 4টা সিলিন্ডারে 16টা স্ট্রোক হয়। তো প্রথম সিলিন্ডারের কথাই ধরে নেন, প্রথম সিলিন্ডারে এমন ঘটতে পারে যে ইনলেট ভালভ ওপেন আছে, এক্সস্ট ভালভ ওপেন আছে, দুইটাই ওপেন। এটাকে আমরা ভালভ ওভারল্যাপ বলে থাকি। এই কারণে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় ফুয়েল ঢুকতে অসুবিধা হবে, আবার ফুয়েলের স্পিড ভালো থাকলে, থ্রটল ভালভ ক্লিয়ার থাকলে ফুয়েলটা আবার এসে ধাক্কায় আমাদের ইয়া করে দিতে পারবে, এক্সস্ট গ্যাস থেকে বের করে দিতে পারবে। তো আপনাদের পরীক্ষাতে পুরো ভালভ টাইমিং ডায়াগ্রামটাই আসে, বলে যে ডেসক্রাইব ভালভ টাইমিং ডায়াগ্রাম ফর 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এন্ড 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। তো পরেরটা হচ্ছে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের, এটা পেট্রোল, এই যে এটা হচ্ছে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। তো দুইটাই চাই আমি আর কি, হয় ইন্ডিকেটর ডায়াগ্রাম 4 স্ট্রোক পেট্রোল দুইটাই, আর বা হচ্ছে যে ভালভ টাইমিং ডায়াগ্রাম 4 স্ট্রোক 2 স্ট্রোক দুইটাই, সরি ডিজেল আর পেট্রোলের 4 স্ট্রোক চাই। এখন আপনাদের এটা ব্যাখ্যা করা কিরকম লাগবে, অত ইলাবোরেটলি ব্যাখ্যা করা লাগবে না, জাস্ট ছবিটা আঁকবেন দুইটার ডায়াগ্রাম, আর পাশে দিয়ে যে এইগুলো আছে কত ডিগ্রি পূর্বে খুলে কত ডিগ্রি পরে খুলে এই জিনিসগুলো লিখে দিলেই চলবে, ঠিক আছে? সবাই কি বুঝছেন? জি স্যার। স্যার একটু আবারও বলবেন। আচ্ছা স্যার একটু আবারও বলবেন। প্রশ্নটা আসবে হচ্ছে যে অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম আসবে, না হলে ভালভ টাইমিং ডায়াগ্রাম আসবে। অ্যাকচুয়াল আসলে 4 স্ট্রোক পেট্রোল ডিজেল দুইটাই চাবে, আর ভালভ টাইমিং ডায়াগ্রাম আসলেও 4 স্ট্রোক পেট্রোল ডিজেল দুইটাই চাবে। এখন অ্যাকচুয়াল বা ভালভ টাইমিং এর মধ্যে ইন্ডিকেটরের মধ্যে যে কোনো একটা আসবে, বাট ওটার মধ্যে দুইটাই পেট্রোল ডিজেল দুইটাই চাবে, এটার মধ্যে পেট্রোল ডিজেল দুইটাই চাবে, আর 4 স্ট্রোকই চাবে, 2 স্ট্রোক চাবে না। এটা এখন কিভাবে দিবেন, ডায়াগ্রাম আঁকবেন, পাশে দিয়ে যেরকম ভাবে লিখে দিছে এখানে ছবিতে দেওয়া আছে, কত ডিগ্রি পূর্বে খুলে কত ডিগ্রি পরে খুলে, এগুলো লিখতে হবে ভালো মতো। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল 2 স্ট্রোক এটা ইম্পর্টেন্ট না, এখানে 2 স্ট্রোকের অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম আছে ফর পেট্রোল ডিজেল, ইম্পর্টেন্ট না। এখানে 2 স্ট্রোক 4 স্ট্রোকের মধ্যে যে একটা পার্থক্য আমি শুরুতেই বলছি, ওয়াই উই ইউজ 4 স্ট্রোক ইঞ্জিন ইনস্টেড অফ 2 স্ট্রোক ইঞ্জিন, এখানে এটা ব্যাখ্যা করা হয়েছিল। স্ক্যাভেঞ্জিং জিনিসটা কি, যেহেতু আমাদের 2 স্ট্রোক ইঞ্জিনে এক্সস্ট আর ইনলেট থাকে না, সে কারণে হচ্ছে যে আমরা এক্সস্ট আর ইনলেট থাকে না, এই কারণে আমরা কালো ধোঁয়াটাকে বের করার যে প্রক্রিয়াটা আছে 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে, সেটাকে আমরা স্ক্যাভেঞ্জিং বলে থাকি। তো 3টা পদ্ধতিতে 2 স্ট্রোক ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের করে দেওয়া হয় আর নতুন ফুয়েলকে ইনলেট করা হয়। একটা হচ্ছে ক্রস ফ্লো, একটা হচ্ছে ব্যাক ফ্লো বা লুপ, আর একটা হচ্ছে ইউনিফ্লো। এগুলো না দেখলেও চলবে। পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের পার্থক্য আছে। ডেটোনেশনে আসি, ডেটোনেশন জিনিসটা কি, ঘাড় ব্যথা হয়ে গেছে, আপনারা কি আছেন সাথে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডেটোনেশন জিনিসটা হচ্ছে, দেখবেন যে কিছু কিছু বাইক আছে স্টার্ট হইলে বুম মানে একটা আওয়াজ করে আর কি, সাইলেন্সারের জন্য না, আমি জানি আপনারা বলবেন সাইলেন্সার, ইঞ্জিনের ভিতরে আওয়াজ হচ্ছে ঢাম ঢাম ঢাম, বা এটা বেশি ফিল করা যায় লেগুনাগুলোতে উঠলে আর কি। তো
তো এই যে ফেনোমেনাটা হয় যে অনেক বেশি পরিমাণে নয়েজ করতেছে ইঞ্জিন বা ভাইব্রেট হচ্ছে বা ওভার হিটিং হচ্ছে ইঞ্জিন, দিস ইজ ডিউ টু ডেটোনেশন। ঠিক আছে, তো ইঞ্জিনে ধরেন হচ্ছে যে ইঞ্জিনের ভেতরে যে সিলিন্ডারটা আছে সেটা ক্ষয় হয়ে গেছে বা পিস্টনের কোনো একটা জায়গা ক্ষয় হয়েছে, তখন ডেটোনেশন হইতে পারে। যে লুব্রিকেটিং অয়েল ইউজ করছেন সেটা আর কি ভালো গ্রেডের না, তাহলে আমার ডেটোনেশন হইতে পারে। তারপর ইঞ্জিনের ভিতর অনেক বেশি ময়লা জমে গেছে, আপনি পরিষ্কার করতেছেন না, তাহলে ডেটোনেশন হইতে পারে। লুব্রিকেটিং অয়েল আর কি হচ্ছে যে ক্ষয় হয়ে গেছে বা ভ্যাপারাইজড হয়ে গেছে বা কমে গেছে, তাহলে ডেটোনেশন হইতে পারে। সো বেসিক্যালি ডেটোনেশন ইজ আ নেগেটিভ পয়েন্ট, যেটা হচ্ছে আপনার ইঞ্জিনের জন্য ভালো না কখনোই। এবং এটা কখন তৈরি হবে, যখন হচ্ছে আপনি লুক আফটার ঠিক মতো করবেন না বা হচ্ছে যে প্রপারলি চেক করবেন না, ইন্সপেকশন করবেন না, লুব্রিকেটিং অয়েল কয়েক মাস পর পর বা 1000 কিলো বা 2000 কিলো চলার পরে চেঞ্জ করবে না, তখন এই ডেটোনেশন জিনিসটা হয়। আপনি যে ফুয়েলটা ইউজ করতেছেন, দেখেন অনেকে বাইকাররা ফুয়েলটাকে কি করে, ঢোকানোর আগে অকটেনটা নেওয়ার আগে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে নেয় আর কি। তো এরকম আর কি হচ্ছে যে আপনি যদি কোনো ইমপার্টিকেল বা হচ্ছে যে আনওয়ান্টেড কোনো পার্টিকেল থাকে, সেগুলো কি করে পরবর্তীতে ডেটোনেশনের সৃষ্টি করে। ডেটোনেশনের একটা ছোট্ট জিনিস হচ্ছে নকিং। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখানো হয়েছে, মানে এখন এটা চলতেছে না, জিনিসটা হয় হচ্ছে যে আমাদের বারবার কি হবে, কালো ধোঁয়া বের হবে, ইয়া ধোঁয়া রয়ে যাবে, মানে ফুয়েলটা ঢুকবে কালো ধোঁয়া বের হবে, ফুয়েলটা ঢুকবে কালো ধোঁয়া বের হবে, এটাই তো কথা ছিল, তাই না? জি স্যার। কিন্তু ইন প্র্যাকটিক্যাল সেন্স, ওটা তো আইডিয়াল সেন্স, ইন প্র্যাকটিক্যাল সেন্সে বা ইন প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশনে দেখা যায় যে হচ্ছে কালো ধোঁয়াটা প্রপারলি বের হয় না, কিছু পরিমাণ কালো ধোঁয়া ট্র্যাপ হয়ে থাকে কোনো চিপা চাপা জায়গা দিয়ে, কারণ বায়ু তো সব জায়গাতেই থাকে, তাই না? সেরকম ভাবে কালো ধোঁয়া হচ্ছে যে একটা ফ্লুইড টাইপের কোনো একটা জায়গা দিয়ে চুপ করে বসে আছে, পুরোপুরি 100% কালো ধোঁয়া বের হয় না। তো প্রথমবারে ধরেন হচ্ছে যে 1% রয়ে গেল, মানে কিছু পরিমাণ 100%-এর মধ্যে 99% বের হইলো, 1% কালো ধোঁয়া রয়ে গেল। দ্বিতীয়বার যখন আবার এক্সপানশন হইলো, কম্প্রেশন, এক্সস্ট হইলো, ফুয়েলটা বার্ন হইলো, দ্বিতীয়বার আবার আরো 1% রয়ে গেল, তাহলে এখন কত পার্সেন্ট হইলো? 2%। এরকম করে ধরেন 100টা স্ট্রোকে হইলে আমার কি হইতে পারে, কালো ধোঁয়াটা কিছু পরিমাণে বা পুরোটাই এখন কালো ধোঁয়া ভরে গেছে। এখন এই কালো ধোঁয়াটা কি, প্রথম কালো ধোঁয়াটা দেখেন ধরেন 20 বার ধরে স্ট্রোক চললো, ও 20 বার ধরেই ওই স্ট্রোকের মধ্যে ঢুকে আছে, ও বের হইতে পারতেছে না, তাহলে 20 বারেই কি ও হিট গেইন করতেছে, কারণ প্রতিবারেই হিট বাড়তেছে। তো 20 বারে যেহেতু হিট গেইন করতেছে, ওর টেম্পারেচারটা ইমাজিন করেন কত বেশি হাই হয়ে যেতে পারে। অনেক বেশি হাই হয়ে গেলে তখন ও কি করে, ধাম করে একটা আলাদা এক্সপ্লোশন করে। স্পার্ক প্লাগ যে এক্সপ্লোশনটা করে, ওইটা ব্যতীত ও নিজের টেম্পারেচার অনেক বেশি সময় ধরে বাড়ার কারণে ও নিজেই এক্সপ্লোশন করা ফেলে। তখন দেখা যায় যে নর্মালি হওয়া দরকার ছিল স্পার্ক প্লাগ থেকে এক্সপ্লোশন, বাট হয়ে গেছে অন্যখানে ট্র্যাপড কালো ধোঁয়া থেকে এক্সপ্লোশন। তখন দেখা যায় দুইটা এক্সপ্লোশন একসাথে হয়, একটা হিট এনার্জি ওয়েভ জেনারেট করে, যেটার কারণে ভাইব্রেশন তৈরি হয়, আমাদের ইঞ্জিনের ক্ষতি হয়। এই জিনিসটাকে বলা হয় নকিং, নক। আপনি ধরেন টয়লেটে আসেন, আপনার বন্ধু ধাম ধাম করে আপনার দরজার মধ্যে বাড়ি দিছে, যেরকম একটা ফিল হবে, আপনার আতঙ্কা আটকে উঠবেন, ওরকম ভাবে ইঞ্জিনের ভেতরে হচ্ছে যে নকিংটা তৈরি হয় এই কারণে। এখন এটা তো অবশ্যই কালো ধোঁয়া রয়ে যায়, এটা রিজন কি হতে পারে, কেন রয়ে যায়? ওই যে সিলিন্ডারের ডিজাইনটা প্রপার না, তারপর পিস্টনের ডিজাইনটা প্রপার না, লুব্রিকেটিং অয়েলটা ভালো না, ফুয়েলটাতে মানে পিওর না ফুয়েল, বা ওখানে অকটেনটা নিচ্ছেন সেটাতে বালু ধূলিকণা থাকতে পারে। তো এই নকিংটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কিছু জিনিস ক্রাইটেরিয়া ব্যবহার করে থাকি, সেটা একটা হচ্ছে অকটেন নাম্বার, একটা হচ্ছে সিটেইন নাম্বার। তো পরীক্ষাতে ডেফিনেশনে এগুলো আসে, তিনটা ডেফিনেশন দিয়ে দেই, তিনটা ডেফিনেশনে 3 মার্ক থাকে। হোয়াট ইজ অকটেন বা এক্সপ্লেইন অকটেন নাম্বার, সিটেন নাম্বার এন্ড নকিং বা ডেটোনেশন। সবাই কি বুঝছেন? জি স্যার। স্যার এগুলো একটু আরেকটা লিখেন। প্রশ্ন। হ্যাঁ করেন। স্যার এই অনেক ইঞ্জিনে তো স্যার কালো ধোঁয়া বের হয় না, বা ধোঁয়া বের হইলেও স্যার মানে এই
অপচয়টা খুব কম, তো ওগুলোর ক্ষেত্রে কি সেম হয়? না, আমি তা তো আপনাকে বলি নর্মালি সব ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হয়, এবং আমি যে কালো ধোঁয়াটার কথা বলতেছিলাম সেটা অ্যাকচুয়ালি পরিবেশে যায় না, সেটা যায় হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার নামের একটা ডিভাইসে। এই ক্যাটালিটিক কনভার্টার যে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো উৎপন্ন হয়েছে, কারণ এটা তো ফুয়েলটা তো একটা ছিল হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ, অবশ্যই কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো উৎপন্ন করবেই, স্বাভাবিক। তো এটা পরিবেশে ডিরেক্টলি হার্মফুল হয়, তখন আমরা এটাকে ক্যাটালিটিক কনভার্টারে দিয়ে পাস করাই। এই ক্যাটালিটিক কনভার্টার এই ধরনের যেই দূষিত কেমিক্যাল পরিবেশে গেলে ক্ষতি করবে সেটাকে পিউরিফাই করে। পিউরিফাই করার পরে তারপরে আপনি দেখবেন যে পরিবেশে যে ধোঁয়াটা বের হয় সেটা মানে হচ্ছে যে অনেকটাই সাদা কালার ধোঁয়ার মতো বের হয়, বা পেপারের ইয়ারের মতো। হ্যাঁ হ্যাঁ। আর দেখবেন যে ভালো গাড়িগুলোতে এটা কম বের হয়। কোনগুলোতে কালো ধোঁয়া বের হয় দেখবেন, ভটভটি টাইপের কিছু বাইক, পুরানো বাস যেগুলো আরএক্স, জীর্ণ হোন্ডা। হয়ে গেছে, তো এগুলোতে দেখবেন যে এরকম টাইপের কালো ধোঁয়া বেরোতেছে, কারণ ওদের বুঝতে হবে হয় ক্যাটালিটিক কনভার্টার নাই, ডিরেক্টলি কানেক্ট করে দিছে মাফলারের সাথে, আর না হলে হচ্ছে ক্যাটালিটিক কনভার্টারটা অনেক পুরাতন ও পরিষ্কার করতেছে না। বুঝতে পারছেন? এখন এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি যদি ব্যাখ্যা করতে যাই না, যেরকম আমি ডিফারেন্সিয়ালি এখনো ব্যাখ্যা করি নাই, ক্ল্যাচ ব্যাখ্যা করি নাই, ব্রেকিং সিস্টেম ব্যাখ্যা করি নাই, কুলিং সিস্টেম ব্যাখ্যা করি নাই, ইলেকট্রিক্যাল ইগনিশন ব্যাখ্যা করি নাই, অটো ইগনিশন ব্যাখ্যা করি নাই, গভর্নর ব্যাখ্যা করি নাই, মানে অনেকগুলো আমাদের যেরকম হিউম্যান বডিতে রেচন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, টিস্যু তন্ত্র, তারপর হচ্ছে যে নিউরোতন্ত্র যেগুলো আছে সবগুলোর আলাদা আলাদা এক একটা সিস্টেম আছে। তো আমি অত সিস্টেমে যাচ্ছি না, আমি জাস্ট বেসিকটাই আপনাকে পড়াইতেছি, কারণ এই আইসি ইঞ্জিন নিয়ে আমি কোর্স করছি মেলা, তাহলে আপনাকে এক কোর্সের আবার একটা চ্যাপ্টার এত তাড়াতাড়ি বুঝাইতেছি না। সবাইকে বুঝছেন? আচ্ছা, অকটেন নাম্বারটা আসি। অকটেন ইজ ইউজড ফর পেট্রোল ইঞ্জিন, সিটেন ইজ ইউজড ফর ডিজেল ইঞ্জিন। প্রথমে ডিফারেন্সিয়েট করে দিই অকটেনটা কি। অকটেনটা হচ্ছে যে অকটেন থাকবে আর হেপটেন থাকবে। এখন অকটেন হেপটেন কি জিনিস, আমরা যারা জৈব যৌগ পারি আমরা জানি যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, মানে 10টা কার্বন থাকলে ডেকেন, 8টা কার্বন থাকলে অকটেন। এগুলোর আমরা নাম কম বেশি জানি, ছোটবেলাতে 9-10-এ শিখছিলাম। তো ওইখান থেকে আর কি হচ্ছে যে অকটেনটা আসে। তো অকটেনটা পিওরলি অকটেন ব্যবহার করা হবে না, এখানে অকটেনের সাথে কিছু হেপটেন ব্যবহার করা হবে। অকটেন আর হেপটেনের মিশ্রণকে আমরা বলি হচ্ছে অকটেন নাম্বার। তো আমাদের দেখা গেল যে আমি যদি 80% অকটেন নেই, 20% হচ্ছে হেপটেন নেই, তাহলে এই যে ফুয়েলটা আছে এই ফুয়েলটার নাম হবে, তো মানে ফুয়েলটার অকটেন নাম্বার হবে হচ্ছে 80। আরেকবার বলি, যদি ধরেন আপনি 100-র মধ্যে 80 নেন হচ্ছে অকটেন আর বাকি 20 নেন হেপটেন, তাহলে এই যে ফুয়েলটা আছে এই ফুয়েলটার না অকটেন নাম্বার হবে 80। অকটেন নাম্বার যত বেশি নকিং তত কম, ঠিক আছে? অকটেন নাম্বার যত বেশি নকিং তত কম, মানে ওই যে কালো ধোঁয়া ট্র্যাপ থাকবে কম বেশি কম, তাহলে তখন আমাদের নকিং বা ডেটোনেশন হওয়ার চান্স কমে যাবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সিটেন নাম্বার। সিটেন নাম্বার এখানে মিক্সচার আছে আলফা মিথাইল ন্যাপথালিন, এর সাথে হচ্ছে আমাদের সিটেনকে মিক্সচার করতে হবে। সিটেনও একটা অর্গানিক কম্পাউন্ড, সেটার সাথে আমি কি ব্যবহার করব, আলফা মিথাইল ন্যাপথালিন, এই দুইটার মিক্সচারকে আমরা বলবো হচ্ছে যে একদম সিটেন। এটার সিটেনের পোরশনটা যত বেশি থাকবে নকিং তত ডিজেল ইঞ্জিনে কম হবে। তো এগুলো এখানে ব্যাখ্যা করা আছে, এগুলো আপনারা মাস্ট করবেন, এগুলাকে বলা হয় রেটিং অফ ইঞ্জিন ফুয়েল। এগুলো আপনাদের পরীক্ষাতে আসবে, যে এক্সপ্লেন করতে বলবে অকটেন কি, সিটেন নাম্বার কি, তারপর ডেটোনেশন কি, ডেফিনেশন। কার্বোরেটর এয়ার ফুয়েল মিক্সচার করে, আর কিছু জানা লাগবে না, এটা অত বেশি আসে না। আপনাদের সেল স্টাডি আছে, লুব্রিকেশন সিস্টেম, কুলিং সিস্টেম, এখানে পেজ নম্বর বলে দেওয়া আছে, 602 নম্বর পেজ RS খুরমির বই লুব্রিকেটিং সিস্টেম আছে, আর 601 নম্বর পেজে কুলিং সিস্টেমটা আছে RS খুরমির। আমাদের প্রবলেম আছে, ঠিক আছে? সবাই কি পর্যন্ত বুঝছেন? যা পড়াইছি থিওরি আমার শেষ আইসি ইঞ্জিনের।
জি স্যার, বুঝতে পারছি। স্যার হ্যাঁ বলেন। মানে থিওরি থেকে যতগুলো কোশ্চেন মানে ইম্পর্টেন্ট বলেন না, এটাকে আরেকবার একটু বলবেন? হ্যাঁ আরেকবার বলবো। আমাদের এখানে ডেফিনেশন গুলা ইম্পর্টেন্ট, অকটেন নাম্বার, সিটেন নাম্বার, তারপর হচ্ছে ডেটোনেশন, নকিং, এই চারটা। তারপর হচ্ছে এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ভালভ টাইমিং ডায়াগ্রাম ফর 4 স্ট্রোক ডিজেল অ্যান্ড পেট্রোল বোথ, আর হচ্ছে যে অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রাম ফর পেট্রোল অ্যান্ড ডিজেল 4 স্ট্রোক পেট্রোল অ্যান্ড ডিজেল বোথ। তারপর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন। এছাড়া আমাদের আর ইম্পর্টেন্ট কিছু নাই। ওই যে ইম্পর্টেন্ট কিছু ইন বিটুইন কোশ্চেন আছে, যে কেন আমার ফুয়েলটা সাকশন স্ট্রোকেই ঢুকবে, তারপর হচ্ছে যে ভালভ ওভারল্যাপ জিনিসটা কি, তারপর হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল ইন্ডিকেটর ডায়াগ্রামে সাকশন প্রেসার কে কেন অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে লো হওয়া লাগে, এই জিনিসগুলো ছোট ছোট প্রশ্ন যেগুলো ব্যাখ্যা করে করে এত দূর আগাইছি সেগুলোই আসবে। তো আপনারা তো ভিডিও রেকর্ডিং আছে, ভিডিও রেকর্ডিং দেখলেই বুঝবেন যে আসলে কোশ্চেন গুলো আমি কোনগুলা বারবার বলছিলাম। তাহলে একটা আধা ঘন্টার ব্রেক, আমি 12টার মধ্যে 12টায় আবার আসবো, আবার লিংক দিব, আপনারা আবার লিংকে নতুন লিংক দিব, নতুন লিংকে জয়েন করবেন, তখন আর কি ম্যাথ দেখাবো। ম্যাথ আধা ঘন্টাতেই হয়ে যাবে। হ্যাঁ শুক্রবার আজকে স্যার নামাজ জানি 12:30টায় ছেড়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, মানে একটানা নিতে পারতেছি না, আমার ঘাড় ব্যথা করতেছে, আর এখন যদি আমি ব্রেক না দিয়া ম্যাথ ধরি কিছু বুঝবেন না। ঠিক আছে, আর ম্যাথের আলাদা ভিডিও রেকর্ড করে নিজে নিজে দিয়ে দিব আপনাদেরকে, ওটা করলে ভালো হয়। ওটাই ভালো হয় স্যার।